এই বিয়েটা করতে পারবো না মা, যতদিন না পর্যন্ত বাবা বাড়িতে আসে। তে মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে কথাটা বলল। তের মুখে এমন কথা শুনে জিসু বেগম গর্জে উঠলেন। কি বললি? তুই বিয়ে করবি না, তাও আবার আমার মুখের উপরে এত বড় কথা? তোকে তো আমি। এই বলেই জিসু বেগম তেকে চড় মারার জন্য হাত তোলে। ঠিক তখনই জিমিন এসে তার মায়ের হাত ধরে ফেলে আর তার মাকে উদ্দেশ্য করে বলে, তুমি আপুকে মারছো কেন মা? আপু কি এমন বলেছে? শুধু তো এতটুকুই বলেছে বাবা আসুক তারপরে বিয়ে করবে। তাতে কি এমন অপরাধ করে ফেলেছে শুনি? জিসু বেগম জিমিনের দিকে রাগী দৃষ্টিতে তাকায় আর রাগে ফুঁসতে ফুঁসতেই বলেন, জিমিন, তোর সাহস তো কম না, তুই আমার হাত ধরেছিস। আমি ধরতে চাইনি মা, কিন্তু তুমি আজ ধরতে বাধ্য করেছো। এতদিন সব মুখ বুঝে সহ্য করেছি, কিছু বলিনি, কিন্তু আজ আর চুপ থাকতে পারলাম না। জিমিন, চিৎকার করো না মা, আমি তোমার চিৎকার ভয় পাই না। আমাকে তুমি তে মনে করো না, আমি তোমার মেয়ে, সেটা তুমি ভুলে যেও না। জিসু বেগম অবাক হতবাক। এটা কি সত্যিই তার মেয়ে? সে তো বিশ্বাসই করতে পারছে না যে মেয়ে কখনো তার কথার অবাধ্য হয়নি, আর আজ কিনা সেই মেয়ে তার মুখে মুখে তর্ক করছে। আর কত বলো, আর কত? এই মেয়েটা আর কত সহ্য করবে বলতে পারো? আর কত এই মেয়েটাকে অত্যাচার করবে তুমি? এবার একটু থামো মা, এবার থামো। জিমিন, তুই কি করছিস বোন? মায়ের সাথে এভাবে কথা বলছিস কেন? চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবে না তুমি। আজ আমি যা বলার এই জিসু বেগমকে বলবো। তুমি আমাদের মাঝখানে আসবে না, একদম আসবে না বলছি। বোন, এসব কি করছিস? আর মায়ের নাম ধরে কেন ডাকছিস? মা, তুমি এই মহিলাকে এখনো সম্মান দিচ্ছ, যে কিনা তোমার শিশুকাল থেকে টর্চার করে এসেছে, তোমার সব কিছু কেড়ে নিয়েছে, তোমাকে হাতের পুতুল বানিয়ে রেখেছে, তুমি তাকে এখনো সম্মান দিচ্ছ? তে মাথা নিচু করে ফেলে, চোখে পানি ছলছল করে। জিমিন তো মিথ্যে কিছু বলেনি। ছোটবেলায় ওর মা মানে আয়ু বেগম একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন ওর বয়স ছিল 6 বছর। এরপরে জিহব সাহেব জিসু বেগমকে বিয়ে করেন, কিন্তু এই 16 বছরেও জিসু বেগমের মনে ওর জন্য একটু ভালোবাসা দেখতে পায়নি, আর না মনে হয় কোনোদিন দেখতে পাবে। কিন্তু তে ঠিকই জিসু বেগমকে মায়ের আসনে বসিয়েছে। জিমিন ঠিকই বুঝতে পারে তের মনের মধ্যে এখন কি হচ্ছে, তাই তের থেকে চোখ সরিয়ে জিসু বেগমের দিকে তাকিয়ে বলেন, তো জিসু বেগম, আপনার কি একটু মায়া হয়নি এই মেয়েটার জন্য? জিহব সাহেব তো আমাকে কখনো তার মেয়ের থেকে কম ভালোবাসেনি, তাহলে আপনি কেন এই মেয়েটাকে এত বছরেও একটু ভালোবাসতে পারলেন না? বলেন আমাকে, কি হলো বলেন? জিসু বেগম কিছু বলছেন না, শুধু লাল চোখ করে জিমিনের দিকে তাকিয়ে আছে। সে আজ জিমিনের সাহস দেখে অবাক হচ্ছে। এদিকে জিমিনও আজ তার মায়ের লাল চোখ দেখেও ভয় পায় না। সে আবারও বলে উঠল, আপনি জানেন এতদিন আমি কেন মুখ বুজেছিলাম? শুধু তের জন্য। আমি কিছু বললেই আপনি তাকে অত্যাচার করবেন বলে। আমি ওর হয়ে কিছু বললেই আপনি মনে করেন ও আমার মাথা খায়, আর এটা ভেবেই আপনি ওকে অত্যাচার নির্যাতন করেন। শুধু এই জন্যই আমি এতদিন চুপ করেছিলাম। আপনি জানেন আপনি মা নামে কলঙ্ক। হঠাৎ জিমিনের গালে একটা চড় পড়ে। সেটা দেখে তে জিমিন দুজনেই চমকে যায়। জিমিন গালে হাত দিয়ে জিসু বেগমের দিকে তাকায়। হ্যাঁ, চড়টা জিসু বেগম মেরেছে। জিসু বেগম জিমিনের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলেন, এতদিন আমি দুধকলা দিয়ে কাল সাপ পুষেছি, আর আজ সেই সাপই কিনা আমাকে ছবল মারছে। বলি হারে, এসব আমি কার জন্য করেছি? তোর জন্যই তো করেছি, যাতে তোকে আমি ভালো খাওয়াতে পারি, পড়াতে পারি। আর তুই কিনা আমার পেটের মেয়ে হয়ে ওর হয়ে কথা বলছিস? হ্যাঁ বলছি, কারণ ওর বাবারটা খেয়েই আমি বড় হয়েছি। জিসু বেগম জিমিনের সাথে না পেরে তের দিকে তাকিয়ে রাগে গজগজ করতে করতে বলেন, এই যে মহারানী, এবার আপনি খুশি হয়েছেন তো আমার মেয়ের মাথা খেয়ে? আমিও দেখব এই বিয়ে কে আটকায়। এই বলেই জিসু বেগম জিমিনের হাত ধরে টেনে নিয়ে যায়। জিমিন অনেকবার জিজ্ঞাসা করে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কিন্তু জিসু বেগম কিছুই বলে না। তেও জিসু বেগম আর জিমিনের পিছু পিছু যেতে যেতেই বলে, আমার ভুল হয়ে গেছে মা, এবার বোনকে ছেড়ে দাও, আর এমন হবে না। তুমি বোনকে ছেড়ে দাও মা, প্লিজ মা, বোনকে ছেড়ে দাও। কিন্তু জিসু বেগম কারো কোনো কথা না শুনে জিমিনকে তার রুমে বন্দি করে রাখে, আর তের দিকে তাকিয়ে বলে, তোর বিয়ে আমি কালই দিব, দেখি কে আমাকে আটকায়। কথাটা বলেই জিসু বেগম তেকেও টানতে টানতে রুমে নিয়ে এসে আটকে রাখে। তে রুমের দরজা ধাক্কাতে ধাক্কাতে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, মা, আমার কথাটা শোনো, একবার আমার কথাটা শোনো। তোমার কাছে আমি কোনোদিন কিছু চাইনি, আমাকে আর কয়টা দিন সময় দাও। বাবা বাড়িতে আসুক, তারপরে না হয় আমি বিয়েটা করব। মা, তুমি এমনটা করো না প্লিজ মা, এমনটা করো না, আমার একটু কথা শোনো মা। কে শোনে কার কথা? জিসু বেগম নিচে এসে ওই মহিলাটাকে কল করে আর বলে, আমি আমার মেয়েকে কালই বিয়ে দিব, আপনার ছেলেকে নিয়ে কালই আসবেন।
এই কথা বলেই জিসু বেগম কলটা কেটে দেয়। আসলে আজ সকালবেলা এক অর্ধবয়স্ক মহিলা আসেন তের বিয়ের প্রস্তাব নিয়ে। জিসু বেগম প্রথমে রাজি হয় না, পরে কি মনে করে যেন রাজি হয়ে যায়। ছেলে কি করে জানতে চাইলে ভদ্র মহিলা বলেন তেমন কিছু করে না, টুকটাক ব্যবসা করে। জিসু বেগম রাজি হয়ে যায়, তবে বিয়ের ডেটটা পরে জানাবেন বলে। কিন্তু ছেলেকে একবারও দেখতে চায় না জিসু বেগম। যে ছেলেটা দেখতে কেমন, তার মতে একটা হলেই হলো। এই কালমের জন্য সম্বন্ধ এসেছে, এটাই অনেক। আর যেহেতু জেহব সাহেব দেশের বাইরে আছেন, এই সুযোগে বিয়েটা দিয়ে দিতে পারলেই বাঁচেন। পরের দিন সকালবেলা জিসু বেগমের কথা মতো ভদ্রমহিলা তার ছেলেকে নিয়ে চলে আসেন, সাথে কাজেও নিয়ে আসেন। তেকে জোর করে একটা শাড়ি পরিয়ে নিয়ে আসে জিসু বেগম। কিন্তু জিসু বেগম ছেলেকে দেখে পুরাই অবাক। এত সুন্দর ছেলে, যদি সে আগে জানতো ছেলে এত সুন্দর তাহলে তার নিজের মেয়েকেই বিয়ে দিতেন। কিন্তু এখন আর কিছু করার নেই। আগে কেন ছেলে দেখতে চাইলো না, এটাই তার আফসোস হচ্ছে এখন। যাই হোক, তের বিয়েটা হয়ে যায়, তেকে নিয়ে তারা চলে যায়। কিন্তু জিমিন অনেক কান্নায় ভেঙে পড়ে, কারণ তার মা তেকে কার হাতে তুলে দিয়েছে সেটা ভেবে। আমি পারলাম না আপু তোমার বিয়েটা আটকাতে, পারলাম না তোমাকে আগলে রাখতে। ছোটবেলা থেকে কখনো বুঝতে দাওনি আমি যে তোমার রক্তের কেউ না। সব সময় আমাকে বড় বোনের মতো আগলে রেখেছো, কিন্তু আমি কিছুই করতে পারলাম না আপু, কিছুই করতে পারলাম না। এটা সত্যি যে জিমিন তের আপন বোন না। জিমিন হলো জিসু বেগমের প্রথম ঘরের সন্তান। জিমিনকে নিয়েই জেহব সাহেবকে বিয়ে করেন। যখন জিমিনের বয়স ছিল 4 বছর, তখন জিমিন বুঝতো না কে আপন কে পর। তবে জিসু বেগম সবসময় বলতো তে তোর কেউ না। এরপরে বড় হয়ে বাকিটা জানতে পারে, কিন্তু জিমিন সবসময় মানতো তেই ওর বড় বোন, আর এখনো তাই মানে। এইদিকে তেকে নিয়ে আসা হয়েছে তার নতুন ঠিকানায়, মানে শ্বশুর বাড়ি। তে জানে না এখানকার মানুষজন কেমন হবে। তে তো এখন পর্যন্ত তার স্বামীর মুখটাই দেখতে পারেনি। আসলে সে দেখতে কেমন, কারণ বিয়েটা হতে না হতেই ওই বাড়ি থেকে সে চলে গিয়েছে, আর এখনো এই বাড়িতে ফিরেনি। দুপুর হয়ে গেছে, সেই যে তার শাশুড়ি একটা রুমে এসে বসিয়ে রেখে গেছে আর আসেনি। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তে যে শাড়িটা চেঞ্জ করবে সেটাও পারছে না, কারণ তার শাশুড়ি কিছুই আনতে দেয়নি ওই বাড়ি থেকে। তে এখন কি করবে সেটাই বুঝে উঠতে পারছে না। তে আমি ভিতরে আসবো? তে তার শাশুড়ির কণ্ঠস্বর শুনে তড়িঘড়ি করে বেড থেকে নেমে দাঁড়িয়ে বলে, জি আসুন। জিন বেগম রুমের ভিতরে আসে আর হাতে থাকা শপিং ব্যাগগুলো বিছানার উপর রেখে তের দিকে তাকিয়ে বলেন, কি আপনি করছো তে? তুমি আমাকে তুমি করেই বলবে। যেমন আমার ছেলে আমাকে মা বলে ডাকে, তুমিও আমাকে মা বলেই ডাকবে, কারণ আজ থেকে তুমিও আমার আরেকটা সন্তান, বুঝছো? তে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে জিন বেগমের দিকে, কারণ এমন অপরিচিত মানুষের মুখে আপন আপন কথা শুনে। আর এই কথাগুলো শুনে তের আবারও তার মায়ের কথা মনে পড়ে যায়। আর শোনো, এই শপিং ব্যাগে যা আছে আপাতত সেইগুলো ব্যবহার করো। আসলে বিয়েটা তো হুট করে হয়ে গেছে, তাই বেশি কিছু কেনাকাটা করতে পারিনি। এক রাতে যা পেরেছি আর কি। তে জিন বেগমের দিক থেকে চোখ সরিয়ে বেডের দিকে তাকায়। এখানে 10 থেকে 15টার বেশি ব্যাগ হবে। তারপরেও উনি বলছে কিনা বেশি হয়নি। এখন ফ্রেশ হয়ে নিচে আসো। আর শোনো, এটা এখন থেকে তোমার সংসার, তাই সবকিছু নিজের মতো গুছিয়ে নেবে। আমি একা মানুষ, কয়দিকে সামাল দিব, তার উপরে বয়স হয়েছে, তাই এখন থেকে তোমাকে সবকিছু সামলাতে হবে। তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, আমি নিচেই যাচ্ছি। কথাটা শেষ করেই জিন বেগম যেতে নাই, তখনই তে পিছন থেকে বলে ওঠে, মা। জিন বেগম দাঁড়িয়ে যায় আর পিছনে ফিরে তের দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন, তে কিছু বলবে? তে মুখে কিছু না বলে জিন বেগমের কাছে এসে সালাম করতেই যাবে, তার আগেই জিন বেগম তেকে ধরে ফেলেন। এটা কি করছো তে? তোমার জায়গা পায়ে নয় আমার বুকে, তাই আমার বুকে আসো। এই বলেই জিন বেগম তেকে জড়িয়ে ধরেন। তের চোখে পানি জমে, কারণ এত বছর পরে কেউ এত আদর করে বুকে টেনে নিয়েছে। এতক্ষণে মনে যে সংশয় ছিল সেটাও দূর হয়েছে। তে আর কিছু চায় না, ও যে একজন মা পেয়েছে তাতেই অনেক খুশি। ও আর কি চায় এই জীবনে? একটু ভালোবাসা, একটু মায়ের আদর, তাও আজ পেয়ে গেছে। তে জিন বেগমকে ছেড়ে দিয়ে বলে, আচ্ছা মা, আপনি যান, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। তে তোমাকে একটু আগে কি বললাম, এর মধ্যে ভুলে গেছো? না মা, বলিনি, তুমি যাও, আমি আসছি। তে একটু মৃদু হেসে কথাটা বলে। জিন বেগম একটু মুচকি হেসে আচ্ছা বলে রুম থেকে চলে যায়। এরপর তে ব্যাগ থেকে একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিচে আসে। অনেক বড় বাড়িটা, আর সবকিছু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা, সেটাইতে তাকিয়ে তাকিয়ে দেখছে। ওখানে দাঁড়িয়ে আছো কেন তে? বসো।
কিচেন থেকে জিন বেগম খাবারগুলো নিয়ে আসতে আসতে কথাটা বলে। তে সেটা দেখে জিন বেগমের হাত থেকে খাবারের বাটিগুলো নিতেই চায়, তবে জিন বেগম না দিয়ে তেকে বসতে বলে। তেও লক্ষ্মী মেয়ের মতো বসে, জিন বেগমও বসেন। তে চারপাশে একবার চোখ বুলিয়ে জিন বেগমের দিকে তাকিয়ে প্রশ্ন করে, মা, বাড়িতে কি আর কেউ নেই? তারা কি লাঞ্চ করবে না? জিন বেগম তের প্রশ্ন শুনে মুচকি হেসে তের দিকে তাকিয়েই বলেন, না মা, আর কেউ নেই। তোমার শ্বশুর বিজনেস ট্রিপে দেশের বাইরে আছেন, আর তোমার বর মানে আমার একটাই ছেলে, সে রাত ছাড়া বাড়িতে আসে না। এত বড় বাড়িতে সারাদিন তুমি একা থাকো মা? কি আর করবো বলো, আগে একটা মেয়ে থাকতো আমার কাছে, তারও কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে, আর দুজন সার্ভেন্ট আছে, তাছাড়া আর কেউ নেই। তাই তো ছেলেকে বিয়ে করিয়েছি, আর যাতে একা থাকতে না হয়। জিন বেগমের শেষের কথাটা শুনে কেন যেন তের লজ্জা লাগছে। সত্যি বিশ্বাস হচ্ছে না তার বিয়ে হয়ে গেছে। তে বেডের উপরে শুয়ে আছে। সারাদিনটা না হয় জিন বেগমের সাথে গল্প করে কাটিয়ে দিয়েছে, কিন্তু রাত আর তার বরটা কেমন হবে তাও জানে না। তের কেমন নার্ভাস ফিল হচ্ছে। রাত 1টা বাজে, অথচ তার বর এখনো বাড়িতে আসেনি। তে তার বরের জন্য অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ তের চুলে জোরে টান লাগে। তে কিছু বোঝে ওঠার আগেই চুল ধরে টেনে বেড থেকে নিচে ফেলে দেয়। হঠাৎ নিচে পড়ে যাওয়াতে তে অনেকটা ব্যথা পায়। মুখ থেকে ছোট্ট একটা আওয়াজ বের হয়, আহ! তে পাশে ফিরে তাকায়, কে ওকে ফেলে দিল দেখার জন্য। তে তাকাতেই দেখতে পায় সুটাম দেহের এক পুরুষ ওর সামনে দাঁড়িয়ে আছে। অতিরিক্ত রাগে তার চোখ নাক লাল হয়ে আছে। সে এতটাই সুন্দর যে তার চোখ আর নাক লাল হওয়ার কারণে দেখতে ভয়ঙ্কর লাগছে। কিন্তু এই লোকটা কে সেটাই তে বুঝে উঠতে পারছে না। লোকটা আবার তের চুল খামচে ধরে আর রাগে চোয়াল শক্ত করেই বলে, আমার বেডের উপরে ওঠার সাহস তোকে কে দিয়েছে? আহ! আমি খুব ব্যথা পাচ্ছি, প্লিজ ছেড়ে দিন আমাকে। আমি কি করেছি? আমাকে মারছেন কেন এইভাবে? তুই কি করেছিস তাই না? কান খুলে শুনে রাখ, আমি তোর এই চেহারাটা দেখতে চাই না। তোর এই চেহারাটা নিয়ে আমার সামনে আসতে যেন না দেখি, বুঝেছিস? আমার রুম থেকে বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। এই বলেই জঙ্কুক তেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর কাভার থেকে একটা ট্রাউজার আর তোয়ালে নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। এইদিকে তে পড়ে যাওয়াতে হাতে আবারও ব্যথা পায়, কিন্তু সেই দিকে না ভেবে তাকিয়ে আছে ওয়াশরুমের দরজার দিকে। তের আর বুঝতে বাকি থাকে না যে এটা তার বর জিওন জঙ্কুক। হ্যাঁ, এটাই তের হাজবেন্ড জিওন জঙ্কুক। তে এখন কোথায় যাবে, কি করবে বুঝতে পারছে না, তাও আবার এত রাতে। এইদিকে জঙ্কুক শাওয়ার ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে আছে। কিছুতেই যেন তার রাগ কন্ট্রোল হচ্ছে না। সারাদিনে যতটুকু রাগ কন্ট্রোল করেছিল এখন আবার তেকে দেখাতে তা দ্বিগুণ হয়ে যায়। কারণ এমনি জঙ্কুক বিয়ে করতে চায়নি, জিন বেগম জোর করেই বিয়ে দিয়েছে। তার উপরে যখন তের কালো চেহারাটা দেখতে পায় তখনই জঙ্কুক সিদ্ধান্ত নেয় এই মেয়েকে কিছুতেই বউ হিসেবে মানবে না। এক তো জোর করে বিয়ে, তার উপরে কালো মেয়ে, জঙ্কুক কিছুতেই মানতে পারছে না। জঙ্কুক ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয় আর বের হয়ে দেখে তে এখনো বসে আছে ফ্লোরে হাঁটুতে মুখ গুজে। জঙ্কুকের রাগটা আবারও বেড়ে যায়। কি হলো, তুই এখনো বের হসনি আমার রুম থেকে? তোকে না বলেছি রুম থেকে বের হয়ে যেতে? তে চমকে ওঠে, কারণ ও দেখেনি জঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়েছে। তে তো ছিল তার ভাবনায়। তে ঝটপট করে উঠে দাঁড়ায় আর মাথা নিচু করে দাঁড়িয়েই বলে, কোথায় যাব আমি? তুই কোথায় যাবি সেটা কি আমি জানি? আমি জানি তুই এখান থেকে বেরিয়ে যাবি। তোর এই মুখটা দেখলেই আমার আজ রাতটা আমাকে একটু থাকতে দিন। দরকার হলে আমি কাল সকাল হলেই এ বাড়ি থেকে চলে যাব। শুধু আজ রাতটা দয়া করে আমাকে থাকতে দিন। তের কথা শুনে জঙ্কুকের হঠাৎ জিন বেগমের কথা মনে পড়ে। কাল যখন জিন বেগম জঙ্কুকের রুমে এসে বিয়ের কথা বলে, জঙ্কুক সাথে সাথে না করে দেয়। যে মেয়েকে দেখেনি, চিনে না আর জানে না, তাকে একদিনের মধ্যে বিয়ে করা তার পক্ষে সম্ভব না। কিন্তু জিন বেগম জঙ্কুকের তার দিব্যি দেন আর বলেন সে যে মেয়েকে বিয়ে করতে বলবে সেই মেয়েকেই বিয়ে করতে হবে, আর তাকে কখনো ডিভোর্স দিতে পারবে না। কালকের কথা মনে পড়তেই জঙ্কুক ভাবে, সকালে যদি জিন বেগম জানতে পারে জঙ্কুক থেকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাহলে ব্যাপারটা অন্যদিকে যাবে, আর যদি এই মেয়ে চলে যায় তাহলে ডিভোর্সও হবে না। তাই এমন কিছু করতে হবে যাতে সাপও না মরে আর লাঠিও না ভাঙে। জঙ্কুক মনে মনে বলে এই মেয়েকে যে করে হোক তাড়াবে, তবে আজ না। জঙ্কুক কিছু একটা ভেবে বাঁকা হাসে আর তের দিকে তাকিয়েই বলে, থাকতে পারিস, তবে এক শর্তে। তে অবাক হয় হঠাৎ জঙ্কুকের মুখে শর্তের কথা শুনে। তে জঙ্কুকের দিকে তাকায়, সেটা দেখে জঙ্কুক মুখে বাঁকা হাসি রেখেই আবারও বলে,
শর্তটা হলো আমি তোকে কখনোই বউয়ের স্বীকৃতি দিব না, আর তুই কখনো আমার কাছে স্বামীর অধিকার চাইতে পারবি না। এখন বল তুই কি করবি? তুই কি এই শর্তে রাজি? জঙ্কুকের শর্তগুলো শুনে তে মনে মনে ভাবে ওর কপালে তো এমনি সুখ লেখা নেই। এই বাড়িতে তো জিনের মতো মা আছে, কিন্তু ওই বাড়িতে তো তাও নেই। আর তে কোথায় বা যাবে? ওর তো যাওয়ার মতো আর কোনো জায়গাও নেই। আমার কপালে হয়তো এটাই লেখা আছে। তে এসব ভেবে একটা তাচ্ছিল্য হাসি দেয়। এখানে থাকলে অন্তত একজন মায়ের ভালোবাসা পাবে। কি হলো বল। হ্যাঁ, আমি আপনার শর্তে রাজি। আমি কখনো আপনার কাছে স্বামীর অধিকার চাইব না। তের কথা শুনে জঙ্কুক ডেভিল একটা স্মাইল দিয়ে মনে মনে বলে, আমিও দেখব তুই কতদিন এই বাড়িতে থাকতে পারিস। তোর এমন অবস্থা করব তুই নিজে বাধ্য হবি ডিভোর্স দিতে। জঙ্কুক মুখে আর কিছু না বলে বিছানায় এসে শুয়ে পড়ে। কিন্তু তে এখন কি করবে? বিছানায় তো জঙ্কুক শুতে দিবে না, আর রুমে কোনো সোফাও নেই যে ও তাতে ঘুমাবে। তে আর কিছু না ভেবে ফ্লোরে গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। জঙ্কুক এসি ছাড়ে। তে শীত লাগতে শুরু করে। এক তো ফ্লোর ঠান্ডা, উপরে এসি, তাও কিন্তু তের কিছুই করার নেই। ও ওভাবেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা তে আগে উঠে যায়। কিচেনে এসে সবার জন্য নাস্তা বানায়। ও যে এই বাড়ির বউ এই ভেবে যে রান্না করছে তেমনটা না, তার এটা অভ্যাস হয়ে গেছে। জিন বেগম তেকে কিচেনে দেখে খুশি হয়। সেও তের সাথে মিলে টেবিলের নাস্তা সাজিয়ে রাখতে হেল্প করে। তে শুধু নাস্তাটাই বানায়, আর বাকি কাজগুলো সার্ভেন্টই করে। জিন বেগম দেয়াল ঘড়ির দিকে তাকায় আর দেখতে পায় 9:35 বাজে, অথচ জঙ্কুক নিচে এখনো আসেনি। তাই তিনি তের দিকে তাকিয়ে বলেন, তেমা, জঙ্কুক কি কাল রাতে বাড়িতে আসেনি? তের হাত থেমে যায় আর মনে পড়ে যায় রাতের সব কথা। তে আস্তে করেই উত্তরে বলে, জি মা, উনি রাতে এসেছে। ছেলেটা আর ভালো হলো না, সেই রাত করেই বাড়িতে ফিরে। যাও তেমা, জঙ্কুককে ডেকে তোলো, মনে হয় এখনো ঘুমিয়ে আছে। জিন বেগমের কথা শুনে তে একটু ঘাবড়ে যায়। জিন বেগম আবার বলে, কি হলো তেমা, যাও জঙ্কুককে ডেকে তোলো। আমাকেই যেতে হবে? এটা কেমন কথা তে? তুমি ডেকে তুলবে না তো কে তুলবে? তে আর কিছু না বলে মনে একটু সাহস জুটিয়ে যেতেই নেই। তখনই জিন বেগম আবার বলেন, ওহ, সাথে এক কাপ চাও নিয়ে যাও। জিন বেগমের কথা মতোই তে হাতে এক কাপ চা নিয়ে রুমে আসে। তে রুমে এসে দেখে জঙ্কুক ঘুম থেকে উঠে রেডি হচ্ছে, হয়তো অফিসে যাওয়ার জন্য। তে একটা নিঃশ্বাস ফেলে অনেক সাহস করে জঙ্কুকের পিছনে এসে দাঁড়িয়ে বলে, আপনার চা। জঙ্কুক আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতেছিল। তেকে জঙ্কুক আয়নার ভিতরে দেখে, আর সাথে সাথেই যেন জঙ্কুকের একটা আবারও বেড়ে যায়। কিন্তু জঙ্কুক মুখে কিছু বলে না। পিছনে ফিরে তের হাত থেকে চায়ের কাপটা নিতেই যায়। তে তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার হাত কাঁপছে। জঙ্কুক সেটা দেখে বাঁকা হাসে। জঙ্কুক কাপটা ধরতেই তে ছেড়ে দেয়। তে হাতটা সরাতে না সরাতেই কাপটা নিচে পড়ে যায়। কাঁচ ভাঙার শব্দ শুনে তে চমকে যায়। সাথে সাথেই জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুক তের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, স্টুপিড, এটা কি করলি তুই? জঙ্কুকের এমন ধমক শুনে তে কেঁপে উঠল আর কাঁপা কাঁপা কণ্ঠেই বলে, আমি তো। তুই ইচ্ছে করে ফেলে দিয়ে এখন আমি তো করছিস। এক্ষুনি জায়গাটা পরিষ্কার কর, আমি অফিসে যাব। তে আর কিছু না বলে কাঁচের টুকরোগুলো তোলার জন্য নিচে বসে, আর একটা একটা করে কাঁচের টুকরোগুলো তুলতে থাকে। অনেকগুলো তুলেছে, আবার অনেকটা ছড়িয়ে ছিটিয়ে আছে। জঙ্কুকের পায়ের কাছে এক টুকরা দেখে তে সেটা তোলার জন্য হাত বাড়ায়। তে হাতটা মাত্রই কাঁচের টুকরোর উপর রাখে, আর ঠিক তখনই জঙ্কুক তের হাতের উপরে পা রাখে। আহ! সঙ্গে সঙ্গেই তের হাতে কাঁচের টুকরো গেঁথে যায়। একটা কাজও ঠিকভাবে করতে পারিস না, ননসেন্স। জঙ্কুক তের দিকে না তাকিয়ে গটগট পায়ে রুম থেকে বের হয়ে যায়। এইদিকে তের হাত রক্তে ভিজে গেছে। ফুট কেটে কেটে তের হাত থেকে রক্ত পড়ছে ফ্লোরে। তে সেই দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দেয় আর মনে মনে বলে, তোর কপালে এসব ছাড়া আর আছে কি বল? ছোটবেলা থেকেই তো এগুলো সহ্য করতে করতে এসেছিস। আর কত সহ্য করবি তে? এইদিকে জঙ্কুক নিচে চলে আসে। এসে খাবার টেবিলে বসেই খেতে শুরু করে। সেটা দেখে জিন বেগম বলেন, জঙ্কুক, তুই একা কেন এলি? তে কোথায়? জঙ্কুক কোনো কথা না বলে চুপচাপ খেতে থাকে। জঙ্কুককে এমন চুপচাপ থাকতে দেখে জিন বেগমের রাগ উঠে যায়। জঙ্কুক, বিয়েটা তো হয়ে গেছে, তাহলে তুই তেকে কেন মেনে নিতে পারছিস না? তের লক্ষ্মী একটা মেয়ে, তাকে মেনে নিতে তোর এত কিসের প্রবলেম বলবি আমাকে? জঙ্কুক এখনো চুপ, একটা কথাও বলছে না। জিন বেগম এখন বিরক্ত হচ্ছেন। এমন সময় তে নিচে চলে আসে। তেকে নিচে আসতে দেখে জিন বেগম বলেন, তেমা,
তোমার আসতে এত লেট হলো কেন? জিন বেগমের চোখ চলে যায় তের হাতে ভাঙা কাপের দিকে। সঙ্গে সঙ্গে জিন বেগম বসা থেকে উঠে দাঁড়িয়ে তের কাছে আসে। তে, কি হয়েছে? কাপটা কি করে ভাঙলো? কথাটা বলেই জিন বেগম রাগী দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, নাকি জঙ্কুক কিছু করেছে? না মা, এতে ওনার কোনো দোষ নেই। আমার হাত থেকেই অসাবধানতায় পড়ে গিয়েছে। একটা সার্ভেন্ট এসে তের হাত থেকে কাঁচের টুকরোগুলো নিয়ে যায়। জিন বেগম তের হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়েই বলে, তুমি আবার এগুলো তুলতে গেলে কেন তে? যদি তোমার হাতে লেগে যেত? জিন বেগম তের হাত চেক করতে গেলেই দেখতে পায় তের হাতটা অনেকটা কেটে গেছে। তিনি বিচলিত হয়েই বলেন, তে, তোমার হাত তো অনেকটা কেটে গেছে। আমাকে আগে বলনি কেন? জেনি, তাড়াতাড়ি ফার্স্ট এড বক্সটা নিয়ে আয় তো। মা তুমি শান্ত হও, আমার তেমন কিছু হয়নি। এ তো সামান্য একটু কেটে গেছে, এতে কিছুই হবে না আমার। এটা তুমি সামান্য বলছো? ইস, কতখানি কেটে গেছে। জিন বেগমকে এত বিচলিত হতে দেখে তে তার মায়ের কথা মনে পড়ে যায়। আজ যদি তার মা বেঁচে থাকতো হয়তো এমনই বলতো। জিন বেগমের মধ্যে তে তার মাকে খুঁজে পায়। এদিকে জঙ্কুকের এখন রাগ হচ্ছে তার মায়ের এত আদিক্ষেতা দেখে। তার আর এসব সহ্য হচ্ছে না। জঙ্কুক বুঝতে পারছে না তার মা তের মধ্যে এমন কি দেখেছে যার জন্য এই মেয়েকে এত মাথায় করে রাখছে। জঙ্কুক আর সহ্য করতে পারছে না, তাই পুরোপুরি নাস্তা না করে বাড়ি থেকে বের হয়ে যায়। এইদিকে জিন বেগম তের হাতে মলম লাগাতে চাইলে তে মলম লাগাতে দেয় না। জিন বেগম অনেক বলে, তাও তে লাগাতে দেয় না। জিন বেগম তের সাথে না পেরে আর জোর করে না। যেহেতু তের ডান হাত কেটে গেছে তাই জিন বেগম নিজ হাতে তেকে খাইয়ে দেয়। 16 বছর পরে তেকে নিজ হাতে কেউ খাইয়ে দিচ্ছে। তে চোখে পানি চলে আসে। তের চোখে পানি দেখে জিন বেগম জিজ্ঞাসা করে কি হয়েছে। তে মুচকি হেসে উত্তরে বলে, কিছু না। জঙ্কুকের দেওয়া হাজারো কষ্ট মুখ বুজে সহ্য করতে পারবে। যদি জিন বেগমের মতো মায়ের ভালোবাসা পায় তাহলে তে সারাটা জীবন পার করে দিতে পারবে। জিন বেগমের এমন আদর পেলে যেন তের সব কষ্ট ভুলে যায়। এভাবেই সারাটা দিন পার হয়ে যায়। রাত 12টার দিকে জঙ্কুক রুমে আসে। তে ফ্লোরে শুয়েই ছিল। জঙ্কুককে আসতে দেখে উঠে দাঁড়ায়। জঙ্কুকের কেন যেন তেকে দেখলেই রাগ উঠে যায়। জঙ্কুক তের থেকে চোখ সরিয়ে ভিতরে এসে হাতে থাকা কোটটা বিছানায় ফেলে দিয়ে গলায় থাকা টাইটা খুলতে শুরু করে। তে সেটা দেখে মিনমিন গলায় বলে, আপনি ফ্রেশ হয়ে নিচে আসেন, আমি আপনার খাবার গরম করে দিচ্ছি। তের কথাটা কানে পৌঁছানো মাত্রই জঙ্কুক ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আমাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না, তুই পারলে আমার চোখের সামনে থেকে সরে যা। আমি এখন কোথায় যাব? সেটাও কি আমি বলে দেব নাকি তুই কোথায় যাবি? ডিসকাস্টিং। এই কথা বলেই জঙ্কুক ওয়াশরুমে চলে যায়। কিন্তু তে এত কথা শোনার পরেও নিচে এসে জঙ্কুকের জন্য খাবার গরম করে টেবিলে সাজিয়ে রাখে। জঙ্কুক ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে আবার রুমে চলে যায়। জঙ্কুক একবারও জিজ্ঞাসা করে না যে তে খেয়েছে কিনা। সত্যি তে রাতে খায়নি, কারণ জিন বেগম থেকে জিজ্ঞাসা করেছিল ওদের ভিতরের সম্পর্ক ঠিক আছে কিনা। তে জানায় সব ঠিক আছে। জিন বেগম যখন রাতে ডিনার করতে বসে তখন তেকেও খেতে বলে, কিন্তু তে খায় না। বলে, তোমার ছেলে আসলে একসাথে খাবো। তাই তে না খেয়েছিল। তে জানে এটা কখনোই সম্ভব না, তবুও জিন বেগমকে দেখানোর জন্যই এমনটা করে, যাতে জিন বেগম কিছু বুঝতে না পারে। তে না খেয়ে রুমে চলে আসে আর এসে দেখে জঙ্কুক শুয়ে পড়েছে। তেও আর কিছু না বলে ফ্লোরে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা তে সেম কাজটাই করে। নাস্তা বানানো শেষ করে জঙ্কুকের জন্য চা নিয়ে রুমে আসে। জঙ্কুক আজও তাড়াতাড়ি উঠে পড়ে। জঙ্কুক ব্রেকফাস্ট করে রুমে এসে অফিসের জন্য তৈরি হচ্ছে। তে পিছনে দাঁড়িয়ে আছে জঙ্কুকের কিছু প্রয়োজন হয় কিনা সেটা দেখার জন্য। এটা অবশ্য জিন বেগম বলে দিয়েছে যে সব সময় বরের পাশে পাশে থাকতে হয়, কখন কোনটা প্রয়োজন হয় সেটা এগিয়ে দেওয়ার জন্য। এতে নাকি মহব্বত বাড়ে। সেটা যে কখনো হবার নয় সেটাও ভালো করে তে জানে। জঙ্কুক কাবার্ডের মধ্যে কিছু একটা খুঁজছে কিন্তু পাচ্ছে না। সেটা থেকে তে অনেক সাহস করে জিজ্ঞাসা করে, আপনি কি কিছু খুঁজছেন? তাহলে আমাকে বলুন, আমিও খুঁজে দিচ্ছি। জঙ্কুক কোনো উত্তর দেয় না। খুঁজে যাচ্ছে তো খুঁজেই যাচ্ছে। তে আবারও বলে, আমাকে বলুন না, আমি খুঁজে দেখি পাই কিনা। জঙ্কুকের এবার রাগ উঠে যায়। তাই রাগে কাবার থেকে সব শার্ট প্যান্ট বের করে তের হাতে ধরিয়ে দিয়ে বলে, আমার কাজে হেল্প করার এত শখ তাই না? তাহলে যা, এগুলো এক্ষুনি ধুয়ে শুকাতে দে। তে অবাক হয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে আর ভাবছে এগুলো তো সব ধুয়ে আয়রন করে ভাঁজ করে রাখা হয়েছে, তাহলে আবার কেন ধুতে বলে। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আমি তোকে কি বলেছি তুই শুনতে পাসনি? আর শুনে রাখ, এগুলো তুই নিজের হাতে ধুয়ে দিবি। আর যদি কোনো সার্ভেন্টকে দিয়ে ধুয়েছিস তাহলে তোর খবর আছে, মনে রাখিস। তে এই
এইগুলো ধুয়ে দিতে পারবে না তেমনটা না, কিন্তু ওর হাত কাটা, তা নিয়ে এতগুলো কাপড় কি করে ধুয়ে দিবে। তে আর কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। এইদিকে জঙ্কুকও চলে যায় অফিসের উদ্দেশ্যে। অন্যদিকে জিমিন আসে তের শ্বশুরবাড়িতে তের সাথে দেখা করার জন্য। জিন বেগম জিমিনকে দেখে খুব খুশি হয়। জিমিন সোফায় বসে, জিন বেগমও জিমিনের পাশে এসে বসে আর বলেন, জিমিন, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ তেকে আমার কাছে দেওয়ার জন্য। তুমি না থাকলে হয়তো আমি একা কিছুই করতে পারতাম না। প্লিজ আন্টি, ধন্যবাদ দিবেন না। আমি চাই আপু ভালো থাকুক। ওই বাড়িতে আমার মা ওকে। থাক জিমিন, পুরনো কথা মনে করে কষ্ট পেও না। এখন তো তে আমার কাছে, আমি তেকে আর কোনো কষ্ট ছুতেই দিব না। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আন্টি। সেদিন যদি আপনার সাথে আমার দেখা না হতো তাহলে হয়তো আমি আপুর জন্য কিছুই করতে পারতাম না। ঠিকই বলেছো জিমিন, সেদিন যদি তুমি আমাকে না বলতে তাহলে তো আমি কিছুই জানতাম না। এই তো কয়েকদিন আগে জিন বেগম জানতো না তে এখন কোথায় থাকে, তাই তাকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পরে জানতে পারে তে এখন কোথায় থাকে। জিন বেগম সেই ঠিকানা অনুযায়ী চলে আসে। তখন রাস্তায় জিমিনের সাথে দেখা হয়। আর তে নামে কাউকে চিনে কিনা জানতে চাইলে জিমিন অবাক হয়, কারণ এই 16 বছর বয়সে জিমিন কাউকে দেখেনি তের খোঁজ করতে। তাই জিমিন উল্টো প্রশ্ন করে, আপনি কে? তখন জিন বেগম প্রশ্নের উত্তরে বলে, আয়ু বেগম নাকি জিন বেগমের বান্ধবী ছিলেন। তারপরে জিন বেগম আর জিমিনের মধ্যে অনেক কথা হয় এবং কি জিমিন তার মায়ের কথাও খুলে বলে। সবকিছু শুনে জিন বেগম বুঝতে পারে না কি করবে, তাই তিনি জিমিনের কাছে হেল্প চায়। জিমিন তাকে একটা আইডিয়া দেয়, নর্মাল পোশাকে আর পরিচয় হাইড করে তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য। জিন বেগমও জিমিনের কথা মতো তাই করেন। আর এইদিকে জিমিন তার মায়ের জেদ বাড়িয়ে দেয় যাতে এখানেই তেকে বিয়ে দিয়ে দেয়। জিন বেগম আর জিমিন দুজনেই গল্প করতেছিলেন। এরই মধ্যে তে নিচে চলে আসে আর এসে দেখে জিমিন এসেছে। তে খুব খুশি হয়ে যায় আর তার বোনকে জড়িয়ে ধরে বলে, বনু তুই কেমন আছিস? আমি ভালো আছি আপু, তুই কেমন আছিস? আমি এখানে অনেক ভালো আছি বনু। বনু, মা কেমন আছে? জিমিন সাথে সাথেই রেগে যায় তের মুখে তার মায়ের কথা শুনে। আপু, তুই এখনো ওই মহিলার কথা জিজ্ঞাসা করছিস? বনু, উনি এখনো আমাদের মা, তাকে সম্মান করে কথা বল। আচ্ছা হয়েছে, যাও তেমা জিমিনের জন্য কিছু নিয়ে আসো। না আন্টি, আমি এখন কিছু খাবো না, আমি এক্ষুনি চলে যাব। এক্ষুনি যাবি মানে? আপু, এক্ষুনি যাব। তোকে দেখতে এসেছিলাম, দেখা শেষ, এখনই চলে যাব। কি বলছিস, তুই চলে যাবি? তুই এখন কোথাও যেতে পারবি না। না আপু, আমি থাকতে পারবো না, অন্য একদিন এসে থাকবো, ঠিক আছে? জিমিন সত্যি সত্যি থাকে না। তে জিন বেগম অনেক বলে, তাও থাকে না, চলে যায় জিমিন। এভাবে কেটে যায় আরো 15টা দিন। অন্যদিকে জঙ্কুক অফিসে বসে কাজ করতেছিল। তখন তার বেস্ট ফ্রেন্ড জঙ্কুকের অফিস কক্ষে আসে আর আস্তে আস্তেই বলে, কিরে জঙ্কুক, তুই নাকি বিয়ে করলি, কিন্তু আমাকে একবারও বললি না? সুগার মুখে বিয়ের ব্যাপারে শুনে জঙ্কুক বুড়ো কুঁচকে ফেলে, কারণ জঙ্কুক বিয়ের ব্যাপারে কাউকে কিছু বলেনি। তাহলে সুগা কি করে জানলো? তুই কি করে জানলি আমি বিয়ে করেছি? আরে বেটা, তোর ফোন অফ ছিল, তাই আন্টির কাছে কল করেছিলাম। আন্টি বলল তুই নাকি বিয়ে করেছিস। শালা একা একা বিয়ে করলি আর আমাকে মিষ্টিও খাওয়ালি না। এই বিয়ে আমি মানি না। সুগা অবাক হয়ে যায় জঙ্কুকের কথা শুনে। জঙ্কুক বিয়েটা মানে না মানে, আর কেনই বা মানে না? কি বলিস, বিয়েটা মানিস না মানে? তাহলে বিয়ে কেন করলি? আমি ইচ্ছে করে করেছি নাকি? আর ওই কালো মেয়েকে কে বউ হিসেবে মানবে? কালো বলে তুই বিয়েটা মানবি না? এটা কোনো কথা? মেয়েটা যদি ভালো হয় তাহলে সমস্যা কোথায়? তোর যদি এতই দরদ লেগে থাকে তাহলে তুই বিয়ে কর না। কথাটা তুই মন্দ বলিসনি। তোর যদি ভালো না লাগে আর আমার যদি পছন্দ হয়ে যায় তাহলে আমি ওকে বিয়ে করব। কি বলিস জঙ্কুক? সুগার কথা শুনে জঙ্কুক আর কিছু বলে না। তবে সুগা আবারও বলে, চল জঙ্কুক, আজই তোর বাসায় যাব ভাবিকে দেখতে। ও সরি, ওকে দেখতে। সুগার কথাটা শুনে জঙ্কুক সুগার মুখের দিকে তাকায়, তবে সে মুখে আর কিছু বলে না। এরপরে জঙ্কুক অফিস শেষ করে বাড়িতে আসে, সাথে সুগাও জঙ্কুকদের বাড়িতে আসে। সুগা তেকে দেখে তাকিয়েই থাকে। ওয়াও, কালো হলে কি হবে, চেহারাটা মায়াবী আছে, তাই না বল জঙ্কুক? সুগা কথাটা জঙ্কুকের কানের কাছে এসে ফিসফিস করেই বলে, কিন্তু জঙ্কুক সুগার দিকে রাগি চোখে তাকিয়ে বলে, আমি ফ্রেশ হতে গেলাম। কথাটা বলেই জঙ্কুক গটগট পায়ে তার রুমে চলে যায়। এইদিকে জিন বেগম সুগাকে দেখে খুব খুশি হয়ে যায়। তারা দুজন গল্প করে। তে সুগার সাথে কুশল বিনিময় করে রান্না করতে চলে যায়। জঙ্কুক ফ্রেশ হয়ে আসে, সবাই একসাথে খেতে বসে। সুগা তের হাতে রান্না খেয়ে বলে, তে
তুমি তো খুব সুন্দর রান্নাও করতে পারো। আই মিন তে ভাবি। সুগার মুখে নিজের প্রশংসা শুনে তে একটু মুচকি হাসে, তবে সেটা যেন জঙ্কুকের সহ্য হলো না, তাই আস্তে স্বরে সুগাকে উদ্দেশ্য করে বলে, খাওয়া শেষ হয়েছে তো, এখন এখান থেকে চলে যা, আর কখনো যেন আমার বাসায় আসতে না দেখি। আচ্ছা যাচ্ছি, কিন্তু একটা কথা, তুই তেকে ডিভোর্স দিয়ে আমাকে জানাস, আমি কিন্তু তেকেই বিয়ে করব। এই লক্ষ্মী মেয়েকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। জঙ্কুক রাগি চোখে তাকালেই সুগা চুপ হয়ে যায়। সুগা খাবার শেষ করে চলে যাওয়ার আগে জঙ্কুকের কানের কাছে ফিসফিস করে বলে যায়, জঙ্কুক, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই। তুই একদিন তের দিকে ভালোভাবে তাকিয়ে দেখিস, তাহলে বুঝতে পারবি তুই কি পেয়েছিস। সময় থাকতে খুঁজে নিস, তা না হলে হারিয়ে গেলে কিন্তু আর পাবি না। তবে তুই তেকে ডিভোর্স দিলে আমার জন্যই ভালো হয়। সুগা কথাটা বলে বাসা থেকে বের হতেই যায়। ঠিক তখনই জিন বেগম পিছন থেকে বলে ওঠেন, সুগা বাবা, আজ থেকে গেলে হয় না? না আন্টি, আজ আর থাকতে পারবো না, অন্য একদিন আসবো। এই বলেই সুগা চলে যায়। জঙ্কুক রাগে ফুঁসতে ফুঁসতে তার রুমে চলে যায়। এইদিকে তে কিচেনের কাজ সেরে রুমে আসে, তবে এসে দেখে রুম অন্ধকার। তে আস্তে আস্তে রুমের ভিতরে লাইট অন করার জন্য পা বাড়ায়। ঠিক তখনই তের পায়ে কিছু একটা গেঁথে যায়। তে মৃত আর্তনাদ করে ওঠে। আহ! তবুও তে সেই পা নিয়ে লাইট অন করে, আর লাইট অন করলে দেখতে পায় পুরো রুম জুড়ে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। তের আর বুঝতে বাকি থাকে না এটা কে করেছে। এদিকে তের পা থেকে রক্ত বের হচ্ছে। তে তার নিজের পায়ের থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকায়, আর তাকাতেই দেখতে পায় জঙ্কুক শুয়ে নেই, বরং বসে আছে। তে মুখে আর কিছু না বলে পা থেকে কাচের টুকরোটা বের করে রুম পরিষ্কার করতে শুরু করে। কাচের টুকরোগুলো তুলে ফ্লোর মুছতে শুরু করে, কারণ ও যেখানে যেখানে পাড়া দিয়েছে সেখানে সেখানে রক্ত লেগে গেছে, সেটাই পরিষ্কার করছে। তে সবকিছু পরিষ্কার করে যখনই শুতে যাবে, ঠিক তখনই জঙ্কুক তের গায়ের উপরে ওর প্যান্ট শার্ট ছুঁড়ে মারে আর বলে, এগুলো এক্ষুনি ধুয়ে দিবি, মানে এক্ষুনি। তে জঙ্কুকের দিকে তাকায়, তবে কিছু না বলে শার্ট প্যান্টগুলো নিয়ে ওয়াশরুমে চলে যায়। আর এইদিকে জঙ্কুক তের চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, আমার জীবন নষ্ট করে তুই সুখে থাকবি, তাই না? সেটা আমি কখনোই হতে দিব না। এই বলেই জঙ্কুক রাগে গজগজ করতে করতে বিছানায় শুয়ে পড়ে। এভাবে দেখতে দেখতে কেটে যায় আরো 15টা দিন। তের এখন অভ্যাস হয়ে গেছে জঙ্কুকের অত্যাচারগুলো। জঙ্কুকের দেয়া কষ্টগুলো যেন জিন বেগমের কাছে আসলেই তে সবকিছু ভুলে যায়। আজ শুক্রবার, সবাই বাসায়। আরএম সাহেবও দেশে চলে এসেছে, তবে আরএম সাহেবও তের মতো এত লক্ষ্মী মেয়ে পেয়ে তিনিও খুব খুশি। 3 দিন হলো আরএম সাহেব দেশে এসেছেন। আজ তারা প্ল্যান করে বাবা মেয়ে মিলে একসাথে রান্না করবে। যে বাবা সেই কাজ, তে আর আরএম সাহেব দুজনে মিলে কিচেনে রান্না করছে। আরএম সাহেব পেঁয়াজ কাটছে আর তে রান্না করছে। হঠাৎ তের চোখ চলে যায় আরএম সাহেবের দিকে। আরএম সাহেবকে পেঁয়াজ কাটতে দেখে তে হাসতে হাসতে বলে, তুমি এটা কি করেছো বাবা? পেঁয়াজ কি কেউ এভাবে কাটে? তো কি করব বল, আমি তো পারি না। তুই আমাকে একবারও বলেও দিসনি যে কিভাবে কাটতে হয়, তাই তো এভাবেই কেটেছি। এ মামুনি, এখন কি হবে? তুমি পেঁয়াজ কাটতে পারো না সেটা তো আমাকে বলতেই পারতে, তাহলে আমি তোমাকে শিখিয়ে দিতাম। যাই হোক, তুমি তো একটা পেঁয়াজকে 4 পিস করেছো, এটা দিয়ে আমি কুচি কুচি করে কেটে নিতে পারবো। তুমি সরো। এসব কি? আমার কিচেনের অবস্থা তোমরা দুজনে মিলে কি করেছো? হঠাৎ জিন বেগমের কণ্ঠস্বর শুনে তে আর আরএম সাহেব দুজনেই পিছনে ফিরে তাকায়। জিন বেগমকে দেখে আরএম সাহেব মাথা নিচু করে ফেলে, আর অন্যদিকে তে মিটিমিটি করে হাসছে। কে করেছে এসব শুনি? বিশ্বাস করো মা, আমি কিছুই করিনি, যা করেছে বাবা করেছে। তুমি চাইলে বাবাকে বকতে পারো। ছি ছি, আরে তুমি বাচ্চাদের মতো এসব কি করেছো বলো তো? জিন বেগম আরএম সাহেবকে বকছে, সেটা দেখে তে মুখ টিপে টিপে হাসছে। ড্যাড, এই একটা ডাকে পরিবেশটা শান্ত হয়ে যায়। তের হাসি থেমে যায়। আরএম সাহেব জঙ্কুকের দিকে ফিরে তাকায়, জিন বেগমও তাকায়, তবে জঙ্কুকের চোখ তের দিকেই স্থির। কিছু কি বলবে জঙ্কুক? কি বলবে বলো? একটা ফাইলের ব্যাপারে। জঙ্কুক তের দিকে তাকিয়ে তাকিয়ে আরএম সাহেবের প্রশ্নের উত্তর দিচ্ছে, আর এই দিকে তে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওহ, তাহলে পরে দেখে নিব। এখন খুব বিজি আছি, আমি আমার মেয়ের সাথে রান্না করছি। হ্যাঁ, আমি তো সেটা দেখতেই পাচ্ছি। আমার কিচেনের অবস্থা কি হাল করেছো তোমরা? জিন বেগমের কথা শুনে তে আবারও মুখ টিপে টিপে হাসে, কিন্তু এই হাসি যেন জঙ্কুকের সহ্য হচ্ছে না। তাই রাগে গজগজ করতে করতেই জঙ্কুক আবার রুমে চলে আসে, আর রুমের ভেতরে পায়চারি করতে শুরু করে, আর বিড়বিড় করে বলতে থাকে,
এত হাসি কোথা থেকে আসে? কই, আমার সামনে তো এমন হাসতে দেখি না। সব সময় তো মুখটা বাংলার পাঁচের মতো করে রাখে। আজ এত হাসি কোথা থেকে বের হলো? জঙ্কুক একা একা বিড়বিড় করছে আর পুরো রুম পায়চারি করছে। এই তো কিছুক্ষণ আগেই জঙ্কুক সিঁড়ি দিয়ে নিচে নামছিল, ঠিক তখনই তের হাসি হাসি কণ্ঠস্বর শুনে জঙ্কুক সেই দিকেই তাকায়। আর তাকাতেই তের হাসি হাসি মুখটা দেখতে পায়। এই প্রথম জঙ্কুক তের হাসি হাসি মুখটা দেখতে পেল, তাই এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে তের দিকে। এতদিন জঙ্কুক তের দিকে একবারও ভালোভাবে তাকায়নি, আজ প্রথম তের ফেসটা ভালোভাবে দেখলো। জঙ্কুক তের দিকে তাকাতে তাকাতেই কিচেনে চলে আসে, সেটা কেউ খেয়াল করেনি। যখন জঙ্কুক কথা বলে ওঠে তখনই জঙ্কুকের কণ্ঠস্বর শোনার সাথে সাথেই তের মুখটা মলিন হয়ে যায়। সেটা দেখে যেন জঙ্কুকের রাগ উঠে যায়, আর কেনই বা রাগ হচ্ছে নিজেও জানে না। তাই ওখানে দাঁড়িয়ে না থেকে সোজা আবার রুমে চলে আসে। 1 মিনিট, আমি কেন ওই মেয়েটার কথা ভাবছি? কি হচ্ছে এসব আমার সাথে? এইদিকে তে আজ অনেক মজা করে জিন বেগম আর আরএম সাহেবের সাথে। ও তো কখনো ভাবেনি যে ওর জীবনে এমন একটা দিন আসবে, জিন বেগমের মতো মা পাবে, আরএম সাহেবের মতো বাবা। তে সারাটা দিন জিন বেগম আর আরএম সাহেবের সাথেই কাটায়। রাতের বেলা সবাই ডিনার করে যার যার রুমে চলে যায়। তে কিচেনটা গুছিয়ে রেখে তারপরে রুমে আসে। জিন বেগম অবশ্য বারণ করেছিলেন এত কাজ না করতে, সার্ভেন্ট তো আছেই, কিন্তু তের নাকি কাজ করতে ভালো লাগে। তবে আসল কথা হলো তে জঙ্কুকের কাছ থেকে দূরে থাকতে চায়, কারণ জঙ্কুক যে ওকে একদমই সহ্য করতে পারে না সেটা তে ভালো করেই জানে। তাই তো যতটা পারে ততটা দূরত্ব রাখার চেষ্টা করে, কারণ জোর করে যে ভালোবাসা পাওয়া যায় না সেটাতে ছোটবেলা থেকেই জানে। যাই হোক, তে রুমে চলে আসে, তবে তে আজ একটু অবাক হয় জঙ্কুক এখনো ঘুমায়নি দেখে। তে একটু লেট করেই আসে যাতে জঙ্কুক ঘুমিয়ে পড়ে। আজ হঠাৎ এমন কি হলো যে এখনো বসে আছে? আবার পরমুহূর্তেই ভাবে হয়তো তার কোনো কাজ আছে, তাই হয়তো এখনো জেগে আছে। তে আর কিছু না ভেবে সোজা ওয়াশরুমে চলে যায়। এইদিকে জঙ্কুক এতক্ষণ ফোনের দিকে তাকিয়েছিল, যখন দেখলো তে ওয়াশরুমে চলে গেছে তখন জঙ্কুক ওয়াশরুমের দরজার দিকে তাকায়, আর জঙ্কুক মনে মনে কিছু একটা ভেবে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর তে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে জঙ্কুক ঘুমিয়ে পড়েছে। তে জঙ্কুকের থেকে চোখ সরিয়ে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়ে। বিছানা বলতে এই তো কিছুদিন আগে একটা বিছানার চাদর আর একটা বালিশ দিয়েছে জঙ্কুক, কিন্তু কি মনে করে এতটা দয়া দেখালো সেটাই তে আজও জানে না, আর জানতেও চায় না। তে অনেক ক্লান্ত, তাই বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে জঙ্কুক তের কাছে আসে। তে গভীর ঘুমে আচ্ছন্ন। জঙ্কুক ফ্লোরে বসে তের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। জঙ্কুককে দেখে মনে হচ্ছে জঙ্কুক তের মুখে কিছু একটা খুঁজছে, তবে কি খুঁজছে সেটা জঙ্কুক নিজেও জানে না, তবে তাকিয়ে থাকতে খুব ভালো লাগছে। সেই দুপুর থেকে জঙ্কুক অপেক্ষা করেছিল কখন তের ফেসটা ভালোভাবে দেখবে। জঙ্কুক বুঝতে পারছে না তখন তের মুখে কি এমন ছিল যে ও চোখ সরাতেই পারছিল না। হঠাৎ জঙ্কুকের চোখ চলে যায় তের ঠোঁটের দিকে, আর তের ঠোঁটের দিকে তাকিয়েই ভাবে কালো মেয়েদের ঠোঁট এত সুন্দর গোলাপি রঙের হয়। জঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর জঙ্কুকের শীত লাগতে শুরু করে। জঙ্কুকের নজর সরে যায় তের ঠোঁটের থেকে, কারণ তে শীতে কাঁপছে। জঙ্কুক অনুভব করে বেডের থেকে নিচে অনেক ঠান্ডা। জঙ্কুক নিচ থেকে উঠে এসি অফ করে দেয় আর কাভার থেকে একটা কম্বল বের করে তের গায়ে জড়িয়ে দেয়। এরপরে জঙ্কুক নিজের চুল নিজেই খামছে ধরে আর বিড়বিড় করেই বলে, জঙ্কুক, তুই এসব কি করছিস? তুই তো এই মেয়েটাকে বউ হিসেবে মানিসই না, তাহলে এসব কেন করছিস? না না, তোর এখন ঘুমানো দরকার। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ঘুমানো দরকার। জঙ্কুক আর 1 মিনিটও সময় নষ্ট করে না, তাড়াতাড়ি করে এসে বিছানায় শুয়ে পড়ে। সকালবেলা তের ঘুম ভেঙে যায়। এতদিনের তুলনায় মনে হচ্ছে আজ ঘুমটা ভালোই হয়েছে। তে উঠে বসতেই তের কোলে ভারী কিছু অনুভব করতে নিচের দিকে তাকায়। নিজের গায়ে কম্বল দেখে তে তো রীতিমতো একটা ঝটকা খায়। কম্বল, তাও আবার ওর গায়ে, অবাক না হয়ে পারল না। তে জঙ্কুকের দিকে তাকায় আর মনে মনে বলে, আয় হায়, এই লোকটার আবার মাথায় সমস্যা হলো না তো? তের ভাবনার মাঝেই ঘড়ির কাঁটা টিকটিক করে ওঠে। তে ঘড়ির দিকে তাকায় আর ঘড়িতে টাইম দেখে তে তো রীতিমতো আবারও অবাক হয়। 8টা বাজে আর ও কিনা এখনো শুয়ে আছে। তে সব ভাবনা বাদ দিয়ে ওর বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে আসে আর এসে দেখে জিন বেগমের অলরেডি নাস্তা বানানো শেষ। সেটা দেখে তে জিন বেগমের কাছে এসেই বলে, মা, আজ আমার ঘুম ভাঙতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই না? তাই তো হয়েছে, তবে আজ মনে হয় আমার মেয়ের ঘুমটা ভালো হয়েছে। মা, আজ ঘুমটা সত্যি ভালো হয়েছে, কিন্তু এখন বলো আমাকে কি করতে হবে? তেমা, এইদিকে একটু আয় তো।
ওই যে তোমার বাবা ডাকছে, সেখানে গেলেই হবে। আর এইদিকে আমার সব কাজ শেষ। তে আচ্ছা বলে লিভিং রুমে চলে আসে আর এসে আরএম সাহেবের কাছে জিজ্ঞাসা করেন কিছু লাগবে কিনা। তখন আরএম সাহেব বলেন, না রে মা, কিছু লাগবে না, তবে আমার হাতটা একটু ব্যথা করছে, তাই হাতটা একটু মালিশ করে দে তো। আচ্ছা বাবা, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। এই বলিতেই কিচেনে এসে সরিষার তেল গরম করে আবারও আরএম সাহেবের কাছে এসে হাত মালিশ করতে শুরু করে। তখনই উপর থেকে জঙ্কুকের চিৎকার শোনা যায়। আমার চা কই? যেহেতু তে আরএম সাহেবের হাত মালিশ করে দিচ্ছে, তাই জিন বেগম জেনিকে দিয়ে জঙ্কুকের জন্য চা পাঠিয়ে দেয়। জঙ্কুক চাটা মুখে দিতে না দিতেই কাপ সহ মেঝেতে ফেলে দিয়েই বলে, ছি, এটা কি চায়ের মধ্যে পড়ে? জেনি মাথা নিচু করে ফ্লোরটা পরিষ্কার করে নিচে চলে আসে। আবারও চা বানিয়ে নিয়ে জঙ্কুকের রুমে আসে, কিন্তু এবারও জঙ্কুক সেম কাজটাই করে। জেনি নিচে এসে বলে ছোট স্যার খুব রেগে আছে, তবে কেন রেগে আছে সেটাই কেউ বুঝতে পারছে না। জিন বেগম কিছু একটা আন্দাজ করতে পেরেছে। এর আগে তো জঙ্কুক এমন কিছু করেনি, তাহলে আজ হঠাৎ এমন করছে কেন? তাই জিন বেগম ডেকে ডেকে বলেন, তেমা, তুই একটু দেখ তো জঙ্কুকের কি লাগবে। তে আরএম সাহেবকে বলে চলে যায় কিচেনে। কিচেনে এসে জঙ্কুকের জন্য আবারও চা বানিয়ে নিয়ে রুমের দরজার সামনে এসে দাঁড়ায়। তখন দেখতে পাই জঙ্কুক মাথা নিচু করে বিছানার উপরে বসে আছে। তে চায়ের কাপটা নিয়ে রুমের ভিতরে আসতে আসতে বলে, এই নিন আপনার চা। তের কণ্ঠস্বর শোনা মাত্রই জঙ্কুক বিছানা থেকে নেমে তের সামনে এসে চায়ের কাপটা টান দিয়ে নিচে ফেলে দেয়। আর তের হাত ধরে টেনে দেয়ালের সাথে পিন করে চেপে ধরে দাঁতে দাঁত চেপেই বলে ওঠে, এত সময় লাগছে কেন আসতে? আমি কতবার ডেকেছি তোকে, তুই শুনতে পাস না? তে ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে জঙ্কুকের দিকে তাকিয়ে। এক তো জঙ্কুকের এমন রূপ, তার উপরে আবার এই প্রথম জঙ্কুক তের এত কাছে এসেছে। তের গলা দিয়ে যেন কোনো স্বর বের হচ্ছেই না। তের হার্ট জোরে জোরে বিট করছে। শুধু তের না, জঙ্কুকের হার্ট জোরে জোরে বিট করছে, সাথে জোরে জোরে নিঃশ্বাসও নিচ্ছে। জঙ্কুকের নিঃশ্বাস তের মুখে আছড়ে পড়ছে। কি হলো, কথা বলছিস না কেন? এত সময় আসতে কেন লেগেছে? তে একটা শুকনো ঢোক গিলে কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, কই আপনি তো একবারও আমার নাম ধরে ডাকেননি, তাহলে তো আমি শুনতে পেতাম। তোকে এখন নাম ধরে ডাকতে হবে? আর তুই আজ জেনিকে দিয়ে চা পাঠিয়েছিস কেন? তুই নিজে কেন আসিসনি সেটা বল আগে। আমি পাঠাইনি, মাম্মা পাঠিয়ে দিয়েছে। আমি তো বাবাকে। আমার সামনে আসলেই তুই তোতলানো শুরু করিস, আর বাকিদের সামনে তো ঠিকই দাঁত কেলিয়ে হাসতে পারিস। কই, তখন তো তোতলাস না, তাহলে আমার সামনে আসলি কেন? আপনি আমার হাত ছাড়েন, আমার হাতে লাগছে। এই মেয়ে, আগে আমার কথার উত্তর দে। এই বলেই জঙ্কুক তের হাত আরো শক্ত করে চেপে ধরে। হঠাৎ তের রাগ উঠে যায়। সবসময় শুধু এইমে করতে থাকে জঙ্কুক, সেটা তের একদমই ভালো লাগে না। তের এত সুন্দর নাম থাকতেও জঙ্কুক তের নাম ধরে ডাকে না। আজ আর কিছু না বললেই নয়, তাই তে জঙ্কুকের দিকে তাকিয়ে রাগী কণ্ঠেই বলে ওঠে, আমার একটা নাম আছে, আপনি শুধু এইমে কেন করছেন? আমার নাম কিম তায়ং। সেটা যদি ডাকতে না চান, তাহলে সবাই যেমন তে বলে ডাকে, আপনিও তে বলেই ডাকতে পারেন। এখন ছাড়ুন আমার হাত। এই বলিতে ঝটকা মেরে জঙ্কুকের হাত থেকে নিজের হাত ছুটিয়ে রুম থেকে বের হয়ে যায়। তে রুম থেকে চলে যেতেই জঙ্কুক দেয়ালে একটা খুশি মারে। এরপর রেডি হয়ে অফিসে চলে যায় না খেয়ে। জিন বেগম সেটা দেখে তেকে জিজ্ঞাসা করে ওদের মধ্যে কিছু হয়েছে কিনা। তে উত্তরে বলে না, কিছু হয়নি। এরপর সবাই মিলে নাস্তা করে। আজ জিন বেগম আর আরএম সাহেব বেড়াতে যাবে জিন বেগমের ছোট বোন ইয়ঞ্জনদের বাড়িতে। তেকে অবশ্য নিতে চান, তবে তে যাবে না বলে দিয়েছে। জিন বেগম আরএম সাহেব আর জোর করেন না। এরপর তারা চলে যান, তবে যাওয়ার আগে বলে যায় সন্ধ্যায় তারা ফিরবে। তে সারাদিন একাই বাসায় থাকে। বিকেলবেলা হঠাৎ বৃষ্টি শুরু হয়, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়, তবে বৃষ্টি থামছে না। এখন রাত 9টা বাজে। জিন বেগমের টেনশন হচ্ছে। তে তো বাড়িতে একা আছে, আর তারা তো এখন যেতেও পারছে না বৃষ্টির কারণে। তে একা একা 12টা থেকে 1টা পর্যন্ত কি করে থাকবে? তাই তিনি জঙ্কুককে ফোন করে বলেন আজ একটু তাড়াতাড়ি বাসায় যেতে। জঙ্কুক জানতো না তে একা বাসায় আছে, তাই জঙ্কুক আর দেরি করে না, বাসায় চলে আসে। কিন্তু জঙ্কুক বাড়ির গেটের কাছে এসে অনেকক্ষণ কলিং বেল বাজায়, তবে কেউ দরজা খুলে না। কেউ দরজা খুলছে না দেখে জঙ্কুকের কাছে এক্সট্রা চাবি ছিল, তাই দিয়ে দরজা খুলে ভিতরে আসে। জঙ্কুক রুমে আসে, কিন্তু দেখে কোথাও দেখতে পায় না। জঙ্কুক টেনশনে পড়ে যায়, এই মেয়ে আবার কোথায় গেল? সারা বাড়ি খুঁজে, তবে দেখে কোথাও পাওয়া যায় না। জঙ্কুক লিভিং রুমের সোফায় এসে বসে পড়ে মাথায় হাত দিয়ে, আর ভাবতে থাকে সত্যি কি মেয়েটা হারিয়ে গেল ওর জীবন থেকে। ও তো কাল রাতে এটাই স্বপ্ন দেখেছিল। ওর অবহেলার কারণে তে ওর জীবন থেকে চলে যায়।
তাহলে কি আজ স্বপ্নটা সত্যি হলো? জঙ্কুক তো এখন চায় না তে চলে যাক, কারণ ও তের মায়ায় পড়েছে। তে কালো, কিন্তু এখন আর তাতে জঙ্কুকের কোনো আপত্তি নেই। এখন জঙ্কুক কোথায় খুঁজবে তেকে, কোথায় গেলে তেকে পাবে, সেটাই জঙ্কুক বুঝতে পারছে না। নিজের মাথার চুল নিজেই খামচে ধরে আর বিড়বিড় করে বলে, তোর জন্য জঙ্কুক, তোর জন্য ও আজ হারিয়ে গেল। সুগা তো সেদিন ঠিকই বলেছিল। কেন কেন সময় থাকতে মূল্য দিলি না তুই? কেন দিলি না? হঠাৎ জঙ্কুকের ছাদের কথা মনে পড়ে যায়। জঙ্কুক সব জায়গায় খুঁজলেও এখনো ছাদে খোঁজা হয়নি। জঙ্কুক আর 1 মিনিটও সময় নষ্ট না করে এক প্রকার দৌড়ে ছাদে চলে আসে। আর ছাদের মাঝ বরাবর তাকাতেই জঙ্কুকের পা থেমে যায়, চোখ দুটো সেখানেই আটকে যায়। জঙ্কুকের সামনে 10 পা দূরে দাঁড়িয়ে আছে শাড়ি পরিহিত এক রমণী। চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। না, শুধু রমণী না, এ যেন আসমান থেকে নেমে আসা এক পরী, অপরূপ সুন্দর। এই রূপের বর্ণনা জঙ্কুক এই মুহূর্তে কিভাবে দিবে বুঝতে পারছে না। জঙ্কুক নিজের অজান্তেই এক পা করে মেয়েটার সামনে এসে দাঁড়ায়। মেয়েটার মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করে, কে তুমি? জঙ্কুকের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা ঝটফট চোখ খুলে সামনের দিকে তাকায়। আর ওর সামনে জঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে একটু ঘাবড়ে গেলেও পর মুহূর্তে মুচকি হেসে উত্তরে বলে, অবশেষে আপনি আমাকে খুঁজে পেলেন চিয়ন জঙ্কুক। আমি তো আমার জীবনের সাথে একটু লুকোচুরি খেলতেছিলাম, কিন্তু দেখেন শেষমেশ ধরা পড়েই গেলাম আপনার কাছে। তে কথাটা শেষ করতে না করতেই তে ঢলে নিচে পড়ে যেতেই নেয়। তার আগেই জঙ্কুক তে বলে চিৎকার দিয়ে তেকে ধরে ফেলে। তের মাথায় এসে পড়ে জঙ্কুকের বুকে। সাথে সাথেই জঙ্কুক তেকে জড়িয়ে ধরে আর হালকা নাড়াতে নাড়াতে বলে, তে এই তে কি হয়েছে তোমার? তে চোখ খুলো তে। কিন্তু একটাই আফসোস, জঙ্কুকের মুখে নিজের নাম শুনতে পেল না তে। এদিকে জঙ্কুক তেকে জড়িয়ে ধরে বুঝতে পারে তের পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। জঙ্কুক জানে না তে কতক্ষণ ধরে বৃষ্টিতে ভিজেছে। জঙ্কুক এখন কি করবে বুঝতে পারছে না। ওর মাথায় এখন কোনো কাজই করছে না। জঙ্কুক তেকে কোলে করে নিয়ে নিচে রুমে চলে আসে আর এসেই বিছানায় শুয়ে দেয়। জঙ্কুক দাঁড়িয়ে হাঁসফাঁস করছে। জঙ্কুক কখনো এমন পরিস্থিতিতে পড়েনি, তাই বুঝতে পারছে না ওর এখন কি করা উচিত। বাড়িতে কেউ নেই, জিন বেগমও নেই, বাইরে বৃষ্টি পড়ছে। জঙ্কুক কোনো উপায় না পেয়ে জিন বেগমকে কল করে। জিন বেগমও সাথে সাথে কলটা রিসিভ করেই বলে, হ্যাঁ বল জঙ্কুক, তুই কি বাড়িতে এসেছিস? মা, আমি এখন কি করব বুঝতে পারছি না। আমার তে। জঙ্কুকের এমন ভাঙা ভাঙা কণ্ঠস্বর শুনে জিন বেগম বিচলিত হয়েই বলেন, তের কি হয়েছে জঙ্কুক? কি হলো বল, তের কি হয়েছে? জঙ্কুক জিন বেগমকে সব খুলে বলে। জিন বেগম সব শুনে বলেন, জঙ্কুক বাবা, তুই তের কাপড় চেঞ্জ করে দে, কম্বল পেঁচিয়ে দে, আমরা এক্ষুনি আসছি, সাথে ডক্টর নিয়ে আসছি। তুই টেনশন করিস না, আমরা এক্ষুনি আসছি। আচ্ছা, একটু তাড়াতাড়ি আসো মা, একটু তাড়াতাড়ি আসো। এই বলেই জঙ্কুক কলটা কেটে দেয়। তের কাপড় চেঞ্জ করতে হবে, কিন্তু জঙ্কুক সেটা কি করে করবে? ওদের মধ্যে তো তেমন কোনো সম্পর্কই নেই। জঙ্কুক অনেক ভাবে যে তে ওর বিয়ে করা বউ, তাই ওকে স্পর্শ করার অধিকার তার আছে। শুধু তাই নয়, তের সবকিছুর উপরে অধিকার আছে জঙ্কুকের। যে ভাবা সেই কাজ। জঙ্কুক তের শাড়ি চেঞ্জ করে দেয়, তের শরীরে কম্বল পেঁচিয়ে দেয়, সাথে নিজেও চেঞ্জ করে নেয়। জঙ্কুক তের মাথার কাছে বসে হাত মালিশ করছে আর তেকে ডাকছে, তে ও তে, একবার চোখ খুলে দেখো। আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না, সত্যি বলছি। এবার তো চোখ খুলো তে। বিধাতার কি নির্মম পরিহাস, তাই না? যে জঙ্কুক তেকে দু চোখে দেখতে পারতো না, আর সেই জঙ্কুক তেকে হারানোর ভয় পাচ্ছে। যে জঙ্কুক এই মেয়ে ছাড়া ডাকতো না, আর সেই জঙ্কুক আজ কত সুন্দর করে তের নাম ধরে ডাকছে। যে জঙ্কুক একদিন তেকে বেড থেকে নিচে ফেলে দিয়েছিল, আর আজ সেই জঙ্কুক নিজে কোলে করে নিয়ে এসে তেকে বেডে শুয়ে দিয়েছে। কিন্তু একটাই আফসোস, তে কিছুই টের পেল না। কিছুক্ষণের মধ্যেই জিন বেগম আরেম সাহেব ডক্টর নিয়ে বাড়িতে চলে আসেন। ডক্টর থেকে চেক আপ করছেন। জিন বেগম পাশে দাঁড়িয়ে আছে, আর এইদিকে জঙ্কুক আর আরেম সাহেব দরজার কাছে পায়চারি করছে। ডক্টর রুম থেকে বাইরে আসতেই জঙ্কুক আর আরেম সাহেব জানতে চান তের কি হয়েছে, কিন্তু ডক্টর উল্টো প্রশ্ন করেন, আচ্ছা, উনি কি শুধু আজ বৃষ্টিতে ভিজেছেন নাকি এর আগেও এমন ভিজেছেন? না তো ডক্টর, তে তো এর আগে এমন বৃষ্টিতে ভিজেনি। কেন, কি হয়েছে ওর? বলুন ডক্টর, আমার ওয়াইফের কি হয়েছে? কিন্তু আমার মনে হচ্ছে উনি দীর্ঘদিন ঠান্ডার মধ্যে ছিলেন, কারণ একদিন বৃষ্টিতে ভিজলে এমনটা হওয়ার কথা না। মানে তের কি হয়েছে ডক্টর? নিউমোনিয়া হয়েছে দীর্ঘদিন ঠান্ডা লাগার কারণে। পেশেন্টের অবস্থা খুব খারাপ। আমি বলবো আপনারা ওনাকে দ্রুত হসপিটালে ভর্তি করুন।
ডক্টর, আমরা যদি হাসপাতালে ভর্তি না করে বাড়িতে প্রপার ট্রিটমেন্ট করি তাহলে হবে না? হবে না কেন, হবে। তবে পেশেন্টকে সকাল বিকেল ইনজেকশন দিতে হবে, আর খাবারের দিকটাও খেয়াল রাখতে হবে। আরো কিছু মেডিসিন আছে, সেগুলো খাওয়াতে হবে। আর সব থেকে বড় কথা, পেশেন্টকে সবসময় গরম রাখতে হবে। এই সব কিছু আমার জন্য হয়েছে, কিন্তু ডক্টর তে এখনো চোখ খুলছে না কেন, কথা বলছে না কেন? কারণ আমি কিছু ইনজেকশন পুশ করেছি, তাই আজ আর উনি উঠবেন না, কাল ছাড়া। আর ওনার শরীর খুবই উইক, আমার মনে হয় না উনি ঠিকভাবে খাওয়া দাওয়া করেন। আচ্ছা ডক্টর, এটা কি দীর্ঘদিন ঠান্ডা লাগার কারণে আর না খেয়ে থাকার কারণে হয়েছে? জি, আমার তেমনটাই মনে হয়। ডক্টরের কথা শুনে জিন বেগম জঙ্কুকের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। সেটা দেখে জঙ্কুক মাথাকে নিচু করে ফেলে। তাতে জিন বেগমের সন্দেহ আরো গাঢ় হয়। আপনারা পেশেন্টের খেয়াল রাখবেন। আচ্ছা, আমি এখন আসি। ওকে ডক্টর, আমরা খেয়াল রাখবো। আর থ্যাংক ইউ সো মাচ এত রাতে আমাদের সাথে আসার জন্য। আসুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। নো থ্যাঙ্কস মিস্টার আরএম, ইটস মাই ডিউটি। ডক্টর চলে যায়। আরএম সাহেব তাকে এগিয়ে দেওয়ার জন্য যায়। এইদিকে জিন বেগম জঙ্কুককে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। কি হলো বল, তোর এই অবস্থা কি করে হলো? তুই কি করেছিস ওর সাথে? সত্যি করে বল জঙ্কুক, তুই আবার তাকে মেরে ফেলার চেষ্টা করিসনি তো? মা, তুমি এসব কি বলছো? আমি কেন ওকে মেরে ফেলার চেষ্টা করব? আমি তো শুধু ওকে... কি ওকে বল, কি ওকে? ছি জঙ্কুক, ছি। তুই যে এতটা নিচে নেমে যাবি সেটা আমি কখনো ভাবতেও পারিনি। ভুল তো আমি করেছি এই এতিম মেয়েটাকে তোর সাথে বিয়ে দিয়ে। জঙ্কুকের চোখ বড় বড় করে জিন বেগমের দিকে তাকিয়ে প্রশ্ন করে। মা, তুমি একটু আগে কি বললে? তে এতিম মানে? কি জানতে চাস তুই? তে এতিম কি না? হ্যাঁ, তে এতিম। তে মানে সেই 6 বছর বয়স থেকে সৎ মায়ের অত্যাচার সহ্য করে বড় হয়েছে মেয়েটা। তুই আর কি কষ্ট দিবি বল? ওর তো এসব অভ্যাস হয়ে গেছে। জঙ্কুক বাকশূন্য হয়ে যায়, কারণ ও জানতো না তে এতিম। এখন বুঝতে পারছে ও কত বড় ভুল করেছে, কিন্তু বুঝতে অনেকটাই দেরি করে ফেলেছে। তুই জানিস তেকে তোর সাথে কেন বিয়ে দিয়েছিলাম? কারণ তের মা মানে আয়ু আমার বান্ধবী ছিল, আর তোকে 16 বছর আগে বাঁচাতে গিয়ে একটা কার অ্যাক্সিডেন্টে সে মারা যায়। তোকে বাঁচাতে গিয়ে ওই মেয়েটা এতিম হয়ে যায়। এরপর থেকে তে সৎ মায়ের অত্যাচারের শিকার হয়। তোর সাথে আমি এই কারণেই বিয়ে দিই, যাতে ওকে একটু মায়ের ভালোবাসা দিতে পারি, ওর কষ্টগুলো যাতে একটু হলেও কমাতে পারি। কিন্তু আজ আমার সবচেয়ে বড় ভুল কি জানিস? তোর সাথে তের বিয়েটা দেয়া। তে যদি আজ ওই বাড়িতে থাকতো, অন্তত এত খারাপ অবস্থা হতো না। জঙ্কুক চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর তার মায়ের কথাগুলো শুনছে, আর বুঝতে পারে কত বড় সে ভুল করেছে। জঙ্কুক তার মায়ের দিকে তাকিয়ে বলে, মা, তুমি আগে জানতে যে তে কালো না? তে ইচ্ছে করে কালো মেকআপ করে থাকে। জানি, আর এটাও জানি যে তের সৎ মায়ের জন্য তেকে ছোটবেলা থেকেই কালো মেকআপ করে থাকতে হয়, কারণ তার মেয়ে জিমিনের থেকে বেশি সুন্দর হওয়ার অপরাধে। একটা জিনিস খেয়াল করে দেখেছিস জঙ্কুক? তুই তের গায়ের রং কালো দেখে মেনে নিতে পারিসনি, আবার তের সৎ মা তের গায়ের রং ফর্সা দেখে সহ্য করতে পারেনি। কিন্তু তে মানুষটা তো একই, তাই গায়ের রং দেখে মানুষকে বিচার করতে হয় না। এটা তুই কবে বুঝবি? জঙ্কুকের কিছু বলার মতো কোনো ভাষা নেই। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সেটা দেখে জিন বেগম আবারও বলেন, আচ্ছা ঠিক আছে, তোকে আর তেকে মেনে নিতে হবে না। তে এখন থেকে আমার মেয়ে হয়ে এই বাড়িতে থাকবে, আর তোকে তে ডিভোর্স দিয়ে দিবে। এইবার তুই খুশি তো? আজ রাতটা শুধু এই রুমে থাকবে, কাল আমি ওকে অন্য রুমে নিয়ে যাব। তোর মতো ছেলে আমার দরকার নেই। কথাটা শেষ করে জিন বেগম জঙ্কুকের রুমে চলে যায় আর দরজাটা বন্ধ করে দেয়। সেটা দেখে জঙ্কুক দরজা ধাক্কাতে থাকে আর বলতে থাকে, মা, তুমি আমার সাথে এটা ঠিক করছো না। তে আমার বউ, আমি কখনোই ওকে ডিভোর্স দিব না। আমি তেকে ভালোবাসি মা, আমি ওকে সত্যি ভালোবেসে ফেলেছি। তে কালো বা সুন্দর তাতে আমার কিছু যায় আসে না, আমার শুধু তেকেই চাই। তুমি দরজা খুলো। তুমি দরজা না খুললে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। আজ আমি কিছুতেই দরজা খুলবো না, তোর যা করার করে নে। জিন বেগম রুমের ভিতর থেকেই কথাটা বলেন। জঙ্কুক তার এমন কথা শুনে আবারও বলে, মা প্লিজ, আমার সাথে এমনটা করো না। আমি বলছি তো আর কখনো এমন করবো না। প্লিজ মা, দরজা খুলো প্লিজ। জিন বেগম জঙ্কুকের কোনো কথা না শুনে তের কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, সরি তেমা, আমি পারিনি তোকে ভালো রাখতে। তুই আমাকে কেন বলিসনি? জঙ্কুক তোকে এত টর্চার করে, তোকে আর কষ্ট পেতে হবে না। আমি এখন সেই ব্যবস্থাই করব। এইদিকে জঙ্কুক দরজার কাছে বসে আছে মাথা নিচু করে। আরএম সাহেব জঙ্কুকের কাছে আসে। সে সব কথাই শুনে ফেলেছে, তবে তিনি জঙ্কুকের চোখে তের জন্য ভালোবাসা দেখেছে, তাই তিনি জঙ্কুককে সান্ত্বনা দিয়ে বলেন,
জঙ্কুক বাবা, তুই টেনশন করিস না, কাল আমি তোর মাকে বুঝিয়ে বলবো। এখন চল, একটু রেস্ট নে তুই। জঙ্কুক তার বাবার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে ওঠে, ড্যাড, আমি কিছুই শুনতে চাই না। তোমার বউকে বলো দরজা খুলতে, আমি আমার বউয়ের কাছে যাব। কি সব বলছিস জঙ্কুক? আমার বউ মানে সে তো তোর মা। অত শত বুঝি না ড্যাড। আমার বউ আমাকে ডিভোর্স দিলে তুমিও তোমার বউকে ডিভোর্স দিবে, বুঝেছো? আরএম সাহেব ভেমাচাকা খেয়ে যায়। কি সব উল্টা কথা বলছে জঙ্কুক? ওর মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? আমি আমার বউকে ডিভোর্স দিব মানে? কি সব বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। হয় তোমার বউকে দরজা খুলতে বলো, আর না হয় তুমি আজই তোমার বউকে ডিভোর্স দিবে। আরএম সাহেব পড়েছেন মহাবিপদে। একদিকে বউ, অন্যদিকে ছেলে। এখন কোন দিকে যাবেন তিনি? জঙ্কুক, তুই একটু শান্ত হ, আমি দেখছি কি করা যায়। কথাটা বলেই আরএম সাহেব জঙ্কুকের রুমের দরজার সামনে এসে দাঁড়ায়। সেটা দেখে সাথে সাথেই জঙ্কুক ফুলের থেকে উঠে দাঁড়ায়। আরএম সাহেব অনেক সাহস করে দরজায় নক করেন। এমনি তার বউকে অনেক ভয় পায়, তার উপরেও ছেলের কথা ভেবে সাহস করে জিন বেগমকে ডাকেন। জিনু, ও জিনু, তুমি কি ঘুমিয়ে পড়েছো নাকি জেগে আছো? রুমের ভেতর থেকে কোনো আওয়াজই আসে না। তারপরেও আরএম সাহেব আবারও বলেন, জিনু, শোনো না, আমার হাতের ব্যথার ওষুধটা পাচ্ছি না, একটু খুঁজে দাও না। হঠাৎ রুমের দরজা খুলে জিন বেগম বের হন আর আরএম সাহেবের দিকে তাকিয়েই বলেন, কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? জিন বেগমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আরএম সাহেব জিন বেগমের হাত টেনে ধরে আর জঙ্কুককে বলে, জঙ্কুক, তুই তোর বউয়ের কাছে যা, আমি আমার বউকে সামলাচ্ছি। জঙ্কুক সত্যি সত্যি এক মুহূর্ত সময় নষ্ট না করে রুমের ভিতরে চলে আসে আর দরজা বন্ধ করার আগে আরএম সাহেবের দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ ড্যাড। কথাটা বলেই জঙ্কুক দরজা বন্ধ করে দেয়। আর এইদিকে জিন বেগম খেপে যায় আর বলেন, এটা কি করলে তুমি? কেন করলে? দেখো, যা করেছি ঠিক করেছি, আমি আমার বউকে ছাড়া থাকতে পারবো না। মানে? মানে পরে বুঝাবো, এখন চলো আমার সাথে। এই বলেই আরএম সাহেব জিন বেগমকে নিয়ে চলে যান নিজেদের রুমে। এদিকে জঙ্কুক তের কাছে আসে আর এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে। তের মুখটা ফ্যাকাশে, অচেতন অবস্থায় পড়ে আছে বেডের উপরে। জঙ্কুক তের কপালে হাত রাখবে কি রাখবে না দ্বিধাদ্বন্দ্বতায় পড়ে গেছে। আজ তের এই অবস্থা শুধু ওর জন্যই হয়েছে, সেটা ভাবতেই জঙ্কুকের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। জঙ্কুকের হাত পা কাঁপছে, তবুও ও মনের সাথে যুদ্ধ করে আলতো করে তের কপালে হাত রাখে। হাতটা রাখতেই জঙ্কুক চমকে যায়। তের শরীর এখনো ঠান্ডা দেখে। তখনই জঙ্কুকের মনে পড়ে যায় ডক্টরের কথাগুলো। ডক্টর বলেছেন পেশেন্টের শরীর গরম রাখতে হবে। এখন জঙ্কুক কি করবে বুঝে উঠতে পারছে না। জঙ্কুক তের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর কিছু একটা ভেবে নিজের শরীরের শার্টটা খুলে তের কম্বলের ভিতরে শুয়ে পড়ে। তের নিস্তেজ হয়ে থাকা শরীরটাকে দুহাতে জড়িয়ে ধরে আর বিড়বিড় করে বলে, তে, তুমি একদম টেনশন করো না। দরকার হলে আমি তোমাকে দেশের বাহিরে নিয়ে যাব, ভালো ডক্টর দেখাবো, দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। তোমাকে যে সুস্থ হতেই হবে। আমার যে তোমাকেই লাগবে তে, মানে তোমাকেই লাগবে। জঙ্কুক সারা রাত এভাবে নিজের সাথে তেকে জড়িয়ে রাখে। সারা রাত জেগেছিল জঙ্কুক, তবে ভোরের দিকে জঙ্কুকের চোখ লেগে আসে। জঙ্কুক আর জেগে থাকতে পারল না, ঘুমিয়ে পড়ে। সকাল 8টা বাজে। তে পিটপিট করে চোখ খুলে তাকায়। অতিরিক্ত গরম লাগার কারণে তের ঘুম ভেঙে যায়, আবার নড়াচড়াও করতে পারছে না। তে পিটপিট করে চোখ খুলে তাকাতেই কারো গোলাপি দুটো ঠোঁট দেখতে পায়। তে বুঝতে পারছে না ও কোথায় আছে আর ওর সামনে কে আছে। তাই তে ভালোভাবে চোখ খুলে ঠোঁটের দিক থেকে চোখ সরিয়ে উপরের দিকে তাকায়। তের চোখ সেখানেই আটকে যায়। মায়াবী এক চেহারা, চোখ দুটো বন্ধ, তবুও ঘুমন্ত অবস্থায় কতটা মায়াবী লাগছে, কতটা কিউট লাগছে। কে বলবে এই চেহারার পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রূপ। জঙ্কুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তের ভাবনায় ডুবেছিল। হঠাৎ দেয়াল গড়ির টিকটিক আওয়াজে তের ঘোর ভাঙে। হঠাৎ মনে পড়ে ও তো ছাদে ছিল, তাহলে এখানে কি করে আসলো? আর জঙ্কুক এত কাছে কখন আসলো? তে উঠে বসতে যায় কিন্তু পারে না, কারো শক্ত বাঁধনে বাধা পড়ে আছে। এইদিকে তের নড়াচড়ার কারণে জঙ্কুকের ঘুম ভেঙে যায়। জঙ্কুক চোখ খুলে তাকাতেই দেখতে পায় তে ওর হাত সরানোর চেষ্টা করছে। তে, তে ঝট করে জঙ্কুকের দিকে তাকায় আর দুজনের চোখে চোখ মিলে যায়। দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই প্রথম জঙ্কুকের মুখে তের নাম শুনতে পেয়েছে। তে তো বিশ্বাসই করতে পারছে না জঙ্কুক ওকে নাম ধরে ডেকেছে। জঙ্কুক তেকে ছেড়ে দিয়ে ছট করে উঠে বসে আর তের কপালে গলায় হাত দিয়ে চেক করে বলে, তে, তোমার জ্ঞান ফিরেছে? কখন ফিরেছে? তে, তুমি আমাকে ডাকুনি কেন? তে, তোমার কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো, কোথায় কষ্ট হচ্ছে? তোমার কি কিছু লাগবে বলো আমাকে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। একবার শুধু বলো কি লাগবে তোমার।
জঙ্কুকের এমন প্রশ্ন করা দেখে তে হতভম্ব হয়ে তাকিয়ে আছে জঙ্কুকের দিকে। এই কি সেই জঙ্কুক যে জঙ্কুক কথায় কথায় এই মেয়ে বলে ডাকতো? সেই জঙ্কুক কি না কথায় কথায় তের নাম ধরে ডাকছে? তে কি স্বপ্ন দেখছে নাকি এটা সত্যি? তের এসব কিছু যেন বিশ্বাসই হচ্ছে না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে জঙ্কুকের দিকে। জাঙ্কুক, এই জাঙ্কুক, তুই কি এখনো ঘুমাচ্ছিস? এর কি অবস্থা? ওর কি জ্ঞান ফিরেছে? তে জঙ্কুক দুজনেই চমকে দরজার দিকে তাকায়। তে উঠে যেতেই নিবে, তখনই জঙ্কুক তেকে আবারও শুয়ে দিয়ে বলে, তে তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। জঙ্কুক বেড থেকে নেমে দরজা খুলে দেয়। জিন বেগম ভিতরে এসে তেকে মোটামুটি সুস্থ দেখে জিন বেগমের টেনশন মুক্ত হয়। জিন বেগম তের জন্য খাবার আর মেডিসিন নিয়ে আসেন, তেকে নিজ হাতে খাইয়ে রেখে যান। একটা নার্স এসে তেকে ইনজেকশন পুশ করে দিয়ে যান। জঙ্কুক সারাদিন তের আশেপাশে ঘুরঘুর করে, তের আবার কিছু প্রয়োজন হয় কিনা সেটা দেখার জন্য। তের শরীরটা যেহেতু অনেক দুর্বল, তাই তে বেশি একটা হাঁটাচলা করতে পারে না। তখন জঙ্কুক তেকে সবকিছুতেই হেল্প করে। তে বেডে শুয়ে আছে আর জঙ্কুক অফিসে যায়নি বলে তাই রুমে বসে ল্যাপটপে অফিসের কাজ করতেছিল সোফায় বসে। এই তো কিছুক্ষণ আগে একটা সোফা নিয়ে এসেছে। যেহেতু তে অসুস্থ বেডের উপরে, তাই জঙ্কুকের জন্য একটা সোফা নিয়ে এসেছে। ঠিক তখনই জিমিন ওদের রুমে চলে আসে আর তের কাছে এসেই বলতে শুরু করে, আপু, তোমার এই অবস্থা কি করে হলো? তুমি কি নিজের খেয়াল কোনোদিনও রাখবে না? তুমি কেন এমন করো? তুমি সবার খেয়াল রাখো, কিন্তু নিজের কথা একবারও ভাবো না। আমি তোমাকে নিয়ে যাব আমার কাছে, আর এক মুহূর্ত এই বাড়িতে তোমাকে রাখবো না আমি। জিমিনকে একসাথে এতগুলো কথা বলতে দেখে তে একটু মুচকি হাসে। জিমিন যে ওকে নিয়ে কতটা ভাবে সেটা ভালো করেই তে জানে, তাই তে জিমিনকে শান্ত করার জন্যই বলে, বনু দেখ আমি ঠিক আছি, এখন একটু শান্ত হ। কোথায় ঠিক আছো তুমি? আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি তোমাকে নিয়ে যাব, ব্যাস। আমার সাথে আজই তোমাকে নিয়ে যাব। তে কোথাও যাবে না। জঙ্কুক গম্ভীর কণ্ঠে কথাটা বলে ওঠে। জিমিন চমকে যায় আর সাথে সাথেই পিছনে ফিরে তাকায়। আসলে জিমিন এতটাই তেকে নিয়ে ব্যস্ত ছিল যে তাই আশেপাশে ভালোভাবে দেখেওনি। জিমিন জঙ্কুকের দিকে তাকিয়ে আছে, এইদিকে জঙ্কুকও জিমিনের দিকে তাকিয়ে আছে। এই প্রথম তারা একজন আরেকজনকে সামনাসামনি দেখছে। জিমিন মুহূর্তেই রেগে যায় আর রাগী কণ্ঠে বলে ওঠে, তে যাবে না মানে? আলবাত যাবে, আমি ওকে নিয়েই যাব। জঙ্কুকেরও রাগ উঠে যায় জিমিনের কথা শুনে। ওর বউ নিয়ে যাবে মানে? জঙ্কুক হাতের ল্যাপটপটা রেখে দাঁড়িয়ে কিছু বলতেই যাবে, ঠিক তখনই সুগার রুমে আসে আর আস্তে আস্তেই বলে, বউ, তুমি আবার কার সাথে ঝগড়া করছো? কথাটা বলতে বলতেই সুগার রুমে আসে। হঠাৎ সুগার এমন কথা শুনে জঙ্কুক তে সেই দিকেই তাকায়। সুগার জিমিনের চোখ অনুসরণ করে তাকাতেই সামনে জঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এদিকে জঙ্কুকের চোখ বিস্ময় বড় বড় হয়ে যায় সুগাকে এখানে দেখে। সুগা জঙ্কুকের দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলেই বলে, সরি, আমি রং টাইমে রং জায়গায় চলে এসেছি। এই বলেই সুগা আবার রুম থেকে বের হতে নেয়। তৎক্ষণাৎ জঙ্কুক বলে ওঠে, সুগা, তুই এখানে? সুগা মুচকি হেসে আবারও জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, জঙ্কুক, তুই এখনো অফিসে যাসনি? আমি তো ভেবেছিলাম তুই অফিসে চলে গেছিস। জঙ্কুক কিছু বলে না, শুধু বুড়ো কুসকে সুগার দিকে তাকিয়ে আছে। সেটা দেখে সুগা আবারও বলে, ইয়ে মানে আমি তেকে দেখতে এসেছিলাম। এই থুক্কু, তে আপুকে দেখতে এসেছিলাম। এই না থুক্কু, আমি তে ভাবিকে দেখতে এসেছি। জঙ্কুক বুড়ো কুসকে সুগার দিকে তাকিয়ে আছে। ও তো কিছুই বুঝতে পারছে না সুগার কথা। একবার তে বলছে, একবার আপু বলছে, আবার ভাবে বলছে, কিন্তু কেন? এইদিকে তে সুগা আর জঙ্কুকের কাণ্ড দেখে মুচকি হেসে ফেলে আর বলে, সুগা ভাইয়া কেমন আছো তুমি? তে আমি ভালো আছি, কিন্তু তোমার কি অবস্থা? এই তো ভাইয়া এখন ভালো। সুগা, তোমার বন্ধুকে বলে দাও যে আমি আমার বোনকে নিয়ে যাব, আর আজই নিয়ে যাব। সুগা তাড়াতাড়ি করে জিমিনের সামনে আসে আর জিমিনকে শান্ত করার চেষ্টা করে। আচ্ছা আমি বলবো, কিন্তু তুমি এখন শান্ত হও বউ। জিমিন তে সুগার কথোপকথন শুনে জঙ্কুক তো বোকা বনে যায় আর বুঝতে পারে এরা পূর্ব পরিচিত। কিন্তু জঙ্কুক এটা বুঝতে পারে না এরা একে অপরকে কিভাবে চিনে। সুগা, তুই আগে থেকেই ওদের চিনিস? জঙ্কুকের প্রশ্নটা শুনে সুগা একটু মুচকি হাসে আর বলে, জঙ্কুক, তোর আগে থেকে। কিন্তু তুই তো আগে কখনো আমাকে বলিসনি। অনেক আগে বলেছিলাম জঙ্কুক, মনে করে দেখ যে আমার একটা গার্লফ্রেন্ড আছে আর সেই গার্লফ্রেন্ড হলো জিমিন। এখন অবশ্য গার্লফ্রেন্ড নেই, কিছুদিন আগেই বিয়েটা সেরে ফেলেছি আর তের সাথে আমার অনেকবারই দেখা হয়েছে, তাই আমি ওকে আমার বোন মনে করি।
জঙ্কুক কি বলবে বুঝতে পারছে না। সুগা তো কিছুদিন আগেও ওদের বাড়িতে এসেছিল, তখন কেন বলল না? কি ভাবছিস জঙ্কুক, সেই দিন কেন বললাম না? আরে সেই দিন আমি তোকে টেস্ট করতেছিলাম, সেটা তুই বুঝতেও পারিসনি। আর এই পুরো প্ল্যানটা জিমিনের ছিল। জঙ্কুক এখন বুঝতে পারে সেই দিন যাওয়ার সময় সুগা কথাগুলো কেন বলেছিল। কেমন সারপ্রাইজ দিলাম দুলা ভাই, কিন্তু আমার একটা অভিযোগ আছে। আপনি কেন আমার আপুর দিকে খেয়াল রাখেন না? একটু খেয়াল রাখলে কি এমনটা হতো? জিমিনের কথা শুনে তে জঙ্কুক দুজনের মুখই মলিন হয়ে যায়। তে জঙ্কুকের দিকে তাকায়, জঙ্কুকও তের দিকে তাকায়। তবে তের দিকে তাকিয়ে জঙ্কুক বলে ওঠে, সত্যিই আমি তোমার অপর খেয়াল রাখতে পারিনি। আমি কথা দিলাম জিমিন, কখনো আর এমন ভুল করব না। কথাটা মনে থাকবে তো দুলা ভাই? মনে থাকবে শালিকা। জিমিন সুগা তারা জানতো না যে জঙ্কুক তেকে এত অত্যাচার করত। তে কখনোই কাউকে কিছু বলেনি। সুগা জিমিন কিছুক্ষণ গল্প করে তারপর তারাও চলে যায়। এভাবে দেখতে দেখতে 7-8টা দিন পার হয়ে যায়। তে এখন অনেকটাই সুস্থ। জঙ্কুকের এমন যত্ন ভালোবাসা দেখে তে জঙ্কুককে মাফ করে দেয়। যেহেতু জঙ্কুক তেকে ভালোবেসে ফেলেছে, তেও জঙ্কুককে ভালোবেসে ফেলেছে, তাই ওদের বিয়েটা আবারও দেওয়া হয়। তে জঙ্কুক দুজনেই বাসর ঘরে বসে আছে। তের আজ মনে হচ্ছে যে ওর বিয়ে হয়েছে, এদিকে জঙ্কুকেরও ফিল হচ্ছে যে ও বিয়ে করেছে। জঙ্কুক তে দুজনেই মুখোমুখি বসে আছে। জঙ্কুক তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, সেটা দেখে তে হাসফাস করছে। জঙ্কুক ওর দিকে তাকিয়ে আছে দেখে তে অনেক কষ্টে আমতা আমতা করেই বলে, আমি একটু আসছি। এই বলেই তে বেড থেকে নেমে যেতে নেয়। তখনই জঙ্কুক তের হাত ধরে ফেলে আর বলে, কোথায় যাচ্ছ তে? তে এখন কি বলবে, ওর তো লজ্জা লাগছে, তাই তো জঙ্কুকের সামনে থেকে সরে যেতেই চেয়েছিল। এখন জঙ্কুককে কি বলবে ও ভেবে পাচ্ছে না। তে, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি জি বলুন। দেখো তে, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, মানছি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এখন আমি আমার ভুলটা শুধরে নিতে চাই। তুমি কি আমাকে সেই সুযোগটা দিবে? তে চুপ। জঙ্কুকের কথার কোনো উত্তর দেয় না। তে যেহেতু কোনো কিছু বলছে না, সেটা দেখে জঙ্কুকের মনটা সাথে সাথে খারাপ হয়ে যায় আর বুঝতে পারে তে এখনো ওকে মেনে নিতে পারেনি। জঙ্কুক তের হাতটা ছেড়ে দেয়। আমি ছোটবেলা থেকেই এইগুলো সহ্য করে এসেছি, এইগুলো আমার কাছে কিছুই না, কিন্তু আমি এখানে এসে এত ভালোবাসা পাবো সেটা কখনো ভাবিনি। আপনার জন্য আমি মা পেয়েছি, বাবা পেয়েছি, তাই আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তের কথাগুলো শুনে জঙ্কুক খুশি হয়ে যায় আর বলে, তে, আমরা কি পারি না নতুন করে একটা সংসার সাজাতে? তে, তুমি কি চাও না আমাদের একটা ফুটফুটে বেবি হোক, যে তোমাকে মা বলে ডাকবে, আমাকে বাবা বলে ডাকবে, ছোট ছোট পায়ে পুরো বাড়ি ঘুরে বেড়াবে? তে লজ্জা পেয়ে যায়। কোন মেয়ে চায় না তাদের সুখের একটা সংসার হোক? কোন মেয়ে চায় না যে আদো আদো গলায় তাকে মা ডাকুক? তেও সেটাই চায়, যেটা আর 5টা মেয়ে চায়। তাই তে আস্তে করেই বলে, চাই। জঙ্কুক তের কথাটা শুনে বাঁকা হাসে আর বলে, তাহলে কোথায় পালাচ্ছ? এই বলে জঙ্কুক তের হাত ধরে টান দেয়। তে বেডের উপরে পড়ে যায়। জঙ্কুক তের উপরে ঝুঁকেই বলে, এত পালাই পালাই করলে কি আর হবে? মার ডাক শুনতে হলে পরিশ্রম করতে হবে, তো এমনি এমনি তো আর হবে না। তের গাল দুটো সাথে সাথে লাল হয়ে যায়। তে যেন জঙ্কুকের দিকে তাকাতেই পারছে না। তের হার্ট জোরে জোরে বিট করছে, সেই শব্দ জঙ্কুক শুনতে পায়। এত জোরে জোরে বিট করছে। জঙ্কুক বাঁকা হেসে তের হাত নিয়ে রাখে জঙ্কুকের বুকের বাম পাশে। জঙ্কুকের এহেম কাণ্ডে তে তৎক্ষণাৎ জঙ্কুকের দিকে তাকায়। ফিল করতে পারছো তে? হঠাৎ তে জঙ্কুককে হালকা ধাক্কা দিয়ে বলে, সরুন আমার উপর থেকে। জঙ্কুক মুচকি হেসেই বলে, কেন? এমনি। এমনি কেন? জানি না, সরুন। কেন জানো না তে? জানি না, কারণ আমার লজ্জা করছে, না মানে ভয় করছে। এখানে লজ্জার কি আছে? আমি তো সব আগেই দেখে ফেলেছি, আর ভয় কেন লাগবে? আমি তো আছি। তের চোখ বড় বড় হয়ে যায়। এই লোক কি বলছে, আগে সব দেখছে মানে? তে জঙ্কুকের দিকে তাকিয়ে আমতা আমতা করেই বলে, আপনি সব দেখেছেন মানে? দেখেছি, যেদিন তোমার শাড়ি চেঞ্জ করে দিয়েছি। সেদিন আপনি আমার শাড়ি চেঞ্জ করে দিয়েছেন? আমি চেঞ্জ করে দিয়েছি। আপনি তো একটা অসভ্য লোক। আপনি একটা অচেতন মেয়ের সুযোগ নিয়েছেন। নিয়েছি, প্রয়োজন হলে আবারও নিব, যদি সেটা আমার বউ হয়। দরকার হলে বারবার নিব। আপনি তো তে আর কিছুই বলতে পারলো না। তার আগেই জঙ্কুক তের অধর দুটো আঁকড়ে ধরে। তারা দুজন হারিয়ে যায় ভালোবাসার রাজ্যে। শুরু হয় নতুন অধ্যায়।
stop, format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it.